আসসালামু আলাইকুম বন্ধুরা। এই গল্পের প্রথম পর্ব আপলোড করা হয়েছিল। আজকে সবগুলো একসাথে করে দেওয়া হলো। ভেজা কাপড়ে রাস্তায় হাঁটছি। রাত প্রায় 11টা। আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। রাস্তার বাতির আলো পানির মধ্যে পড়ে ঝাপসা হয়ে যাচ্ছে। আমার ডান হাতে একটা পুরোনো ব্যাগ, বাঁ হাতে কয়েকটা বই, পকেটে মাত্র 400 টাকা। আর মাথার ওপর কোনো ছাদও নেই। কিছুক্ষণ আগে একটা ঘর ছিল, একটা সংসার ছিল, একজন স্ত্রী ছিল, কিন্তু এখন কিছুই নেই। আজ আমার স্ত্রী নিজ হাতে দরজা বন্ধ করে দিয়েছে। যে মেয়েটার জন্য আমি নিজে সব সুখ ত্যাগ করেছি, সে মেয়েটাই আজ বলেছে, তোমার মতো অপদার্থ মানুষের সাথে আমি আর থাকতে পারবো না। কথাটা এখন আমার কানে বাজছে। বুকের ভিতর কেমন যেন ফাঁকা হয়ে গেছে। আমি হাঁটতে হাঁটতে একটা বাস স্ট্যান্ডে এসে বসলাম। চারপাশে কেউই নেই, শুধু বৃষ্টির শব্দ। হঠাৎ একটা ছোট ছেলে আমার সামনে এসে দাঁড়ালো, হাতে ফুলের ঝুড়ি, ভেজা কাপড়ে কাঁপছে। ভাই, একটা ফুল নেবেন? আমি পকেট থেকে 10 টাকা বের করে দিলাম। ফুল লাগবে না, এটা রাখো। ছেলেটা অবাক হয়ে আমার দিকে তাকালো। আপনি কাঁদছেন? আমি দ্রুত মুখ ফিরে নিলাম। না। ছেলেটা চলে গেল, কিন্তু তার প্রশ্নটা আমার বুকের ভেতর আঘাত করে গেল। আমি কি সত্যিই কাঁদছি? হয়তো। কারণ মানুষ যখন সবচেয়ে প্রিয় মানুষের কাছে হেরে যায়, তখন চোখের পানি লুকানো কঠিন। আমি মাথা তুলে আকাশের দিকে তাকালাম। তারপর ধীরে ধীরে বললাম, আল্লাহ, আমি কি সত্যি এতটা ব্যর্থ? কিন্তু কোনো উত্তর এলো না। শুধু বৃষ্টি আরো জোরে নামতে লাগলো। আমি রায়হান। আজ আমি তোমাদের আমার জীবনের গল্প বলবো। একটা ছেলের গল্প, যে ভালোবেসেছিল, স্বপ্ন দেখেছিল, অপমান সহ্য করেছিল, আর একদিন সবার অবহেলার জবাব নিজের সফলতা দিয়ে দিয়েছিল। গল্পটা শুরু হয়েছিল 4 বছর আগে। তখন আমি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র। আমাদের পরিবার খুব সাধারণ। বাবা ছিলেন গ্রামের উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, মা গৃহিণী। বাবার বেতন দিয়ে কোনো রকমে সংসার চলতো। অনেক কষ্ট করে আমাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছেন। তাই ক্যাম্পাসে প্রথম দিন পা রেখেই নিজের কাছে একটা প্রতিজ্ঞা করেছিলাম, আমাকে সফল হতেই হবে। সকালের রোদে পুরো ক্যাম্পাস ঝকঝক করছে। চারপাশে নতুন ছাত্রছাত্রী, কেউ ছবি তুলছে, কেউ নতুন বন্ধু বানাচ্ছে। আর আমি বিভাগীয় ভবনের সামনে দাঁড়িয়ে বিল্ডিংয়ের দিকে তাকিয়ে আছি। হঠাৎই সামনে একটা কালো রঙের দামি গাড়ি এসে থামলো। গাড়ির দরজা খুলে একটা মেয়ে নামলো। চারপাশের ছেলেরা সঙ্গে সঙ্গে তাকিয়ে গেল। কেউ ফিসফাস করছে, কেউ মুগ্ধ হয়ে দেখছে। আমি একবার তাকিয়ে আবার নিজের কাজে মন দিলাম। কারণ আমার কাছে সুন্দরী মেয়ে দেখার চেয়ে নিজের ভবিষ্যৎ বেশি গুরুত্বপূর্ণ। প্রথম ক্লাস শুরু হলো। আমি মাঝের বেঞ্চে বসে আছি। ঠিক তখনই সে মেয়েটা ক্লাসে ঢুকলো। সাদা ড্রেস, খোলা চুল, আত্মবিশ্বাসে ভরা মুখ। সে এসেই সামনের সারিতে বসলো। ক্লাস চলতে লাগলো। কিন্তু মাঝে মাঝে খেয়াল করলাম কয়েকজন ছেলে বারবার তার দিকে তাকাচ্ছে। মেয়েটা যেন এসবের সঙ্গে অভ্যস্ত। ক্লাস শেষে সবাই বের হচ্ছে। আমিও ব্যাগ কাঁধে নিয়ে বের হলাম। করিডোরে হঠাৎ একটা ধাক্কা লাগলো। কয়েকটা বইয়ে মেঝেতে পড়ে গেল। আমি দ্রুত নিচু হয়ে বই তুলতে লাগলাম। ঠিক তখন একটা বিরক্তকর কণ্ঠ শুনলাম। দেখে হাঁটতে পারেন না? মাথা তুলে তাকিয়ে দেখি সেই মেয়েটা। সরি। সরি বললেই সব ঠিক হয়ে যায়? আমি ইচ্ছে করে করিনি। সবাই এটাই বলে। আমি মাটিতে পড়ে থাকা খাতাটা তুলে নিলাম। আপনার খাতা। মেয়েটা খাতাটা নিল। তার চোখে বিরক্তি। আমি আর দাঁড়ালাম না, হেঁটে চলে এলাম। 2 দিন পর লাইব্রেরিতে বসে বই পড়ছি। হঠাৎই সামনে একটা চেয়ার টেনে গিয়ে বসলো। মাথা তুলে দেখি সেই মেয়েটা। আজকে তার মুখে আগের মতো রাগ নেই, বরং কৌতূহল। তুমি সবসময় পড়াশোনা করো? বেশিরভাগ সময়। তোমার কি কোনো বন্ধু নেই? আছে। তাহলে একা বসে থাকো কেন? ভালো লাগে। মেয়েটা কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে থাকলো, তারপর হেসে ফেললো। তুমি খুব অদ্ভুত। ধন্যবাদ। এটা প্রশংসা ছিল না। তবুও ধন্যবাদ। সে আবারও হেসে ফেলল। সেদিন প্রথমবার জানলাম তার নাম, রিমা। রিমা ইসলাম। শহরের একজন বড় ব্যবসায়ীর মেয়ে। সুন্দরী, ধনী, আত্মবিশ্বাসী। আর আমি একজন সাধারণ শিক্ষক পরিবারের ছেলে। আমাদের পৃথিবী সম্পূর্ণ আলাদা। তাই কখনো কল্পনা করিনি এই মেয়েটা একদিন আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠবে, আর একদিন সবচেয়ে বড় কষ্টের কারণও হবে। পরদিন সকালেই ভার্সিটি পৌঁছে ক্লাসরুমে ঢুকলাম। ক্লাস শুরু হতে এখনো 10 মিনিট বাকি। আমি নিজের সিটে বসে একটা বই খুললাম। হঠাৎ সামনে কেউ এসে দাঁড়ালো। মাথা তুলে দেখি রিমা, হাতে একটা চকলেট। এটা নাও। কেন? এমনি। আমি চকলেট খাই না। মিথ্যা। সত্যি। ঠিক আছে, আজ থেকে খাবে। বলে চকলেটটা টেবিলের উপর রেখে চলে গেল। আমি কিছুক্ষণ চকলেটের দিকে তাকিয়ে রইলাম। মেয়েটা অদ্ভুত। প্রথম দিন রাগ, তারপর কৌতূহল, এখন আবার চকলেট। ক্লাস চলছিল।
হঠাৎ স্যার একটা গ্রুপ প্রজেক্টের কথা বলল। 5 জন করে দল বানানো হবে। কিছুক্ষণ পর তালিকা দেওয়া হলো। ভাগ্যের অদ্ভুত খেলায় আমি আর রিমা একই দলে, আমাদের সাথে আরও 3 জন। ক্লাস শেষ হওয়ার পর সবাই একসাথে বসলাম। প্রজেক্টের বিষয় নিয়ে আলোচনা শুরু হলো। তখনই বুঝলাম রিমা সবাইকে নিমন্ত্রণ করতে পছন্দ করে। আমি প্রেজেন্টেশন করব। কিন্তু সবাই মিলে করলে ভালো হয়। না, আমি করব। ঠিক আছে। তারপর সে আমার দিকে তাকালো। তুমি রিসার্চ করবে। আচ্ছা। রিমা কিছুটা অবাক হলো। মনে হলো তর্কের জন্য প্রস্তুত ছিল, কিন্তু আমি তর্ক করলাম না। পরের কয়েকদিন প্রায় প্রতিদিনই দেখা হতো, লাইব্রেরিতে, ক্যান্টিনে, ক্লাসরুমে। একদিন বিকেলে লাইব্রেরিতে বসে আছি, হঠাৎই রিমা বিরক্ত হয়ে বলল, ধুর, কি হয়েছে? এই রিপোর্টটা কিছুই বুঝতে পারছি না। দেখাও। সে ল্যাপটপটা আমার দিকে এগিয়ে দিল। আমি কয়েক মিনিট দেখিয়ে বুঝিয়ে দিলাম। রিমা মন দিয়ে শুনল, তারপর বলল, তুমি এত কিছু জানো কিভাবে? পড়ি বলে। আমিও পড়ি। আমি একটু বেশি পড়ি। রিমা কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে থাকলো, তারপরে এসে ফেললো। আজ প্রথম তোমাকে মজা করতে দেখলাম। প্রজেক্টের কাজের ফাঁকে ফাঁকে আমাদের কথা বাড়তে লাগলো। তবে রিমা এখন আগের মতোই। অহংকার নেই তা না, কিন্তু আমার সামনে একটু নরম। একদিন ক্যান্টিনে বসে আছি, হঠাৎ একজন ছেলে সে রিমার পাশে দাঁড়ালো। হাই রিমা, হাই। আজ বিকেলে একটু দেখা করতে পারি? না। মাত্র 10 মিনিট। বললাম তো না। ছেলেটি একটু অসুস্থ নিয়ে চলে গেল। আমি চুপচাপ চা খেতে লাগলাম, কিন্তু খেয়াল করলাম রিমা বিরক্ত। কি হয়েছে? কিছু না। মনে হচ্ছে কিছু হয়েছে। কিছু ছেলে না শুনতে শিখেনি। ও, তুমি কখনো কাউকে এভাবে বিরক্ত করবে না। চেষ্টা করব না করার। রিমা আবার হেসে ফেলল। একদিন দুপুরে প্রজেক্টের মিটিং ছিল, সবাই এসেছে, শুধু রিমা আসেনি। প্রায় 40 মিনিট পর সে এলো। আজকে থেকে খুব ক্লান্ত দেখাচ্ছে, চোখ দুটো একটু লাল। মিটিং শেষ হওয়ার পর আমি জিজ্ঞাসা করলাম, সব ঠিক আছে? হ্যাঁ। চিন্তিত? কেন জিজ্ঞেস করছো? তোমাকে চিন্তিত লাগছে। রিমা কয়েক সেকেন্ড চুপ করে থাকলো, তারপর ধীরে বলল, বাবা অসুস্থ। আমি অবাক হলাম। প্রথমবার সে নিজের ব্যক্তিগত কথা বলছে। এখন কেমন আছেন? আগের চেয়ে ভালো। চিন্তা করো না। চেষ্টা করছি। তার চোখে তখন সে আগের আত্মবিশ্বাস নেই, বরং এক অসহায়ত্ব। সেদিন বাড়ি ফেরার আগে হঠাৎ বৃষ্টি শুরু হলো। সবাই দৌড়ে বারান্দায় আশ্রয় নিল। আমি দাঁড়িয়ে আছি, রিমাও পাশে এসে দাঁড়ালো। কিছুক্ষণ দুজনেই চুপ। হঠাৎ সে বলল, একটা কথা বলবো? বলো। আমি প্রথম দিন তোমাকে ভুল বুঝেছিলাম। আমি তার দিকে তাকালাম। জানি। তোমাকে অহংকারী মনে হয়েছিল। এখন? রিমা কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে থাকলো, তারপর ধীরে ধীরে বলল, এখন মনে হয় তুমি খুব ভালো মানুষ। আমি কি উত্তর দেব বুঝতে পারলাম না, শুধু হালকা হাসলাম। আর সেই মুহূর্তে প্রথমবার অনুভব করলাম রিমা আমার জীবনে ধীরে ধীরে একটা বিশাল জায়গা তৈরি করছে। হয়তো আমি অজান্তে সেই জায়গাটা তাকে দিয়ে ফেলছি, কিন্তু সামনে কি অপেক্ষা করছে সেটা তখনও জানতাম না। পরদিন সকাল থেকে আকাশটা মেঘলা। ভার্সিটিতে পৌঁছে বুঝলাম আজ রিমার মেজাজ ভালো। গেটে ঢুকতেই দূর থেকে হাত নেড়ে ডাক দিল। এই যে মিস্টার সিরিয়াস। আমি এসে তার দিকে এগিয়ে গেলাম। নতুন নাম নাকি? হ্যাঁ। কেন? কারণ তুমি সবসময় এত সিরিয়াস থাকো যে মাঝে মাঝে মনে হয় দেশে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তুতি নিচ্ছ। প্রধানমন্ত্রী না, তাহলে? বড় কিছু হওয়ার স্বপ্ন আছে। কত বড়? সময় হলে বলবো। ওফ, তোমার কাছ থেকে কথা বের করা যুদ্ধের মতো। ক্লাসে ঢোকার পরও রিমা অদ্ভুতভাবে খুশি। মাঝে মাঝে কথা বলছে, হাসছে। আমি যতটা সম্ভব পড়াশোনায় মন দেওয়ার চেষ্টা করছি, কিন্তু সত্যি কথা বলতে মেয়েটার উপস্থিতি এখন আর অপেক্ষা করা সহজ নয়। দুপুরে ক্যান্টিনে বসে চা খাচ্ছি, হঠাৎই পলাশ এসে পাশে বসলো। সে কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, একটা কথা জিজ্ঞেস করবো? কর। তুই কি রিমাকে পছন্দ করিস? আমি প্রায় চায়ে বিষম খেয়ে ফেললাম। কিসব বলিস? উত্তর দে। আমরা বন্ধু। আমি অন্ধ না। মানে? পুরো ভার্সিটি দেখেছে মেয়েটা তোকে খুঁজে বেড়ায়। অত কিছু না। ঠিক আছে, পরে বুঝবি। আমি আর কথা বাড়ালাম না, কিন্তু পলাশের কথাগুলো মাথার মধ্যে ঘুরতে লাগলো। সেদিন বিকেলে লাইব্রেরিতে বসে পড়ছি, হঠাৎ সামনে এসে একটা ডায়েরি রাখলো রিমা। একটা সাহায্য করো। কি? এই টপিকটা বুঝিয়ে দাও। আমি ডায়েরিটা নিয়ে বোঝাতে শুরু করলাম। প্রায় 1 ঘন্টা ধরে তাকে পড়ালাম। শেষে সে খুশি হয়ে বলল, তুমি না থাকলে আমি ফেল করতাম। এত নাটক করার দরকার নেই। আমি সিরিয়াস। তুমি কখন সিরিয়াস থাকো? তোমার সাথে থাকলে। কথাটা বলে সে নিজেই থেমে গেল।
আমি কিছু বললাম না। দুজনের মধ্যে কয়েক সেকেন্ড নীরবতা নেমে এলো। সন্ধ্যার দিকে বৃষ্টি শুরু হলো। আমরা দুজন লাইব্রেরির বারান্দায় দাঁড়িয়ে আছি। চারপাশে ঠান্ডা বাতাস, ক্যাম্পাসটা অদ্ভুত সুন্দর লাগছে। হঠাৎ রিমা বলল, তোমার পরিবারে কে কে আছে? বাবা মা আর ছোট বোন। তোমার বাবা কি করেন? স্কুল শিক্ষক। তুমি বাবাকে খুব ভালোবাসো, তাই না? পৃথিবীর সবচেয়ে বেশি। কেন? আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর বললাম, কারণ মানুষটা নিজের স্বপ্নগুলো ত্যাগ করে আমার স্বপ্ন পূরণ করার চেষ্টা করছেন। রিমা শান্ত হয়ে গেল। তারপর ধীরে বলল, তোমার বাবা অনেক ভাগ্যবান। কেন? কালো নুনার ছেলে তোমার মতো। আমি হাসলাম। তুমি সবসময় মানুষকে এভাবে প্রশংসা করো? না, তাহলে? বিশেষ মানুষদের করি। কথাটা শুনে আমার বুকের ভেতর কেমন যেন করে উঠল। পরদিন ভার্সিটিতে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হলো। সবাই অংশগ্রহণ নিয়ে ব্যস্ত। হঠাৎ জানতে পারলাম রিমা গান গাইবে। আমি বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেইনি, কিন্তু অনুষ্ঠান শুরু হওয়ার দিন পুরো ক্যাম্পাস যেন উৎসবে মেতে উঠল। সন্ধ্যায় অডিটোরিয়ামে বসে আছি। মঞ্চে একের পর এক পরিবেশন হচ্ছে। হঠাৎই ঘোষক বললেন, এবার মঞ্চে আসছে রিমা ইসলাম। পুরো হলরুম হাততালিতে ভরে গেল। রিমা মঞ্চে উঠল, গান শুরু করলো। আমি অবাক হয়ে শুনতে লাগলাম। মেয়েটা এত সুন্দর গান গায় সেটা কখনো জানতাম না। গান শেষ হতেই পুরো হল দাঁড়িয়ে করতালি দিল। অনুষ্ঠান শেষে বাইরে বের হচ্ছি, হঠাৎ পেছন থেকে ডাক এলো। রায়হান, আমি থামলাম। গান কেমন হয়েছে? খুব ভালো। সত্যি? মিথ্যা বলার কারণ নেই। রিমা চোখ দুটো ঝলমল করে উঠল। জানো, কি? আজকে সবার প্রশংসার চেয়ে তোমার এই একটা কথাই বেশি ভালো লাগলো। আমি কিছু বললাম না, কিন্তু মনে হলো মেয়েটা আমার কাছ থেকে কিছু আশা করতে শুরু করছে। আর আমিও ধীরে ধীরে তার প্রতি দুর্বল হয়ে পড়ছি। তবে আমাদের গল্প তখনও শুরুই হয়নি। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর থেকে সব কিছু যেন একটু বদলে গেল। আগে রিমা আমাকে খুঁজতো, এখন আরও বেশি খুঁজতে শুরু করলো। আগে কথা বলতো, এখন না বললে রাগ করে। আগে বন্ধুত্ব ছিল, এখন সেই বন্ধুত্বের ভেতরে অন্যরকম একটা অনুভূতি জন্ম নিতে শুরু করেছে। কিন্তু আমরা কেউই সেটা মুখে বলছি না। পরদিন সকালে ভার্সিটি ঢুকতেই দেখি গেটের সামনে দাঁড়িয়ে আছে। মনে হলো কারো জন্য অপেক্ষা করছে। আমাকে দেখে হাত নাড়ল। অবশেষে আসলে। আমি তো প্রতিদিন এই সময়ে আসি। আজকে আমার কাছে দেরি মনে হয়েছে। ও, চলো ক্যান্টিনে যাই। ক্লাস শুরু হবে। এখনো 20 মিনিট বাকি। তুমি সব হিসাব রাখো? প্রয়োজনীয় জিনিসের হিসাব রাখি। আমি কিছু বললাম না, কিন্তু কেন জানি কথাটার মধ্যে অন্যরকম একটা অর্থ খুঁজে পেলাম। ক্যান্টিনে বসে চা খাচ্ছি। হঠাৎ একজন ছেলে আমাদের টেবিলের কাছে এসে দাঁড়ালো। দেখতে স্মার্ট, দামি পোশাক, মুখে আত্মবিশ্বাস। আমি তাকে আগে কখনো দেখিনি, কিন্তু রিমাকে দেখে বুঝলাম সে ছেলেটাকে চেনে। হাই রিমা, হাই। অনেক দিন পর দেখা। হ্যাঁ, বসতে পারি? আমরা একটু ব্যস্ত। ছেলেটা মুচকি হাসলো, তারপর আমার দিকে তাকালো। নতুন বন্ধু? হ্যাঁ। ও, ছেলেটার হাসিটা আমার ভালো লাগলো না, কেমন যেন অহংকার মেশানো। কিছুক্ষণ পর সে চলে গেল। ছেলেটা চলে যেতে আমি চুপচাপ চায়ে মন দিলাম। কিন্তু রিমা হঠাৎ বলল, কিছু জিজ্ঞেস করবে না? কি? ছেলেটা কে? চাইলে বলতে পারো। নাম সিয়াম। ও স্কুলে একসাথে পড়তাম। আচ্ছা। ব্যাস? আর কি বলবো? কিছু না। তার মুখটা হঠাৎ গম্ভীর হয়ে গেল। মনে হলো সে অন্য কোনো উত্তর আশা করছিল। দুপুরে ক্লাস শেষ হওয়ার পর আমি লাইব্রেরিতে গেলাম। প্রায় 1 ঘন্টা পড়ার পর বাইরে বেরোচ্ছি। হঠাৎই করিডোরে একটা দৃশ্য চোখে পড়ল। সিয়াম দাঁড়িয়ে আছে, সামনে রিমা, তারা কথা বলছে। আমি দূর থেকে হাঁটতে লাগলাম, কিন্তু ঠিক তখনই শুনলাম, আমি এখনো তোমাকে পছন্দ করি। আমার পা যেন থেমে গেল। অজান্তেই রিমা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, সিয়াম, আমি আগেও বলেছি কিন্তু এবার আমি সিরিয়াস। আমিও সিরিয়াস। তাহলে সমস্যা কোথায়? আমার আগ্রহ নেই। আমি আর দাঁড়ালাম না, সোজা হাঁটতে লাগলাম। কিন্তু বুকের ভিতর অদ্ভুত এক অনুভূতি তৈরি হলো, যেটা আগে কখনো হয়নি। সেদিন বিকালে রিমা নিজে থেকে লাইব্রেরিতে এসে আমার সামনে বসলো। তুমি রাগ করেছো? আমি অবাক হয়ে তাকালাম। কেন? আজকের জন্য। কি হয়েছে আজ? সিয়ামের ব্যাপারটা। ওটা তোমার ব্যক্তিগত বিষয়। তুমি সত্যিই কিছু মনে করনি? না। রিমা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর দীর্ঘ শ্বাস ফেলল। তুমি খুব বিরক্তকর মানুষ। এটা নতুন কিছু না। পরের কয়েকদিন সিয়াম প্রায় রিমার আশেপাশে ঘুরতে লাগলো। কখনো ফুল নিয়ে আসে, কখনো কফি, কখনো অকারণে কথা বলতে আসে। রিমা প্রতিবার এড়িয়ে যায়,
কিন্তু কেন জানি আমার ভালো লাগতো না। একদিন পলাশ সেটা ধরে ফেললো। কি ব্যাপার? কিসের? শ্যামকে দেখলেই তোর মুখ কালো হয়ে যায় কেন? বাজে কথা। তুই জেলাস? না। তাহলে আয়নায় নিজের মুখ দেখ। আমি চুপ করে গেলাম, কারণ প্রথমবারের মতো নিজেকে প্রশ্ন করলাম, আমি কি সত্যি ঈর্ষান্বিত? সেদিন বিকেলে ক্লাস শেষ হওয়ার পর রিমা আমাকে লেকের পাড়ে ডাকলো। বিকেলের আলো পানির উপর পড়ছে, চারপাশে শান্ত পরিবেশ। রিমা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর বলল, একটা প্রশ্ন করব? বলো। আমি যদি একদিন হঠাৎ তোমার জীবন থেকে চলে যাই, তোমার খারাপ লাগবে? প্রশ্নটা শুনে আমি কয়েক সেকেন্ড চুপ করে রইলাম। এমন প্রশ্নের উত্তর আমার কাছে নেই, অথবা আছে কিন্তু বলতে পারছি না। অবশেষে বললাম, বন্ধু হারালে সবারই খারাপ লাগে। রিমার মুখে হালকা হতাশা ফুটে উঠল। শুধু বন্ধু? আমি উত্তর দিলাম না, কারণ সেই উত্তরটা আমি নিজেও তখন পুরোপুরি জানতাম না। কিন্তু সেদিন রাতে বিছানায় শুয়েই একটা বিষয় পরিষ্কার বুঝতে পারলাম, সিএমকে দেখে আমার খারাপ লাগে। রিমা অন্য কারোর সাথে কথা বললে আমার ভালো লাগে না। আর তার মানে একটাই, আমি ধীরে ধীরে রিমার প্রেমে পড়ছি। আর এই তো খুব শীঘ্রই আমার জীবনে সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হতে চলেছে। পরদিন সকাল থেকে মনটা অদ্ভুত লাগছিল। পড়াশোনায় মন বসছিল না, বই খুলে বসি, কিন্তু কয়েক মিনিট পর পরই রিমার কথাগুলো মনে পড়ে। আমি যদি একদিন তোমার জীবন থেকে চলে যাই, তোমার খারাপ লাগবে? কেন এমন প্রশ্ন করছিল? কাউকে কি পছন্দ করে, নাকি অন্য কিছু? আমি যতই নিজেকে বোঝানোর চেষ্টা করি, একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে, রিমা এখন আর শুধু বন্ধু নয়, ও আমার চিন্তার একটা অংশ হয়ে গেছে। ভার্সিটিতে পৌঁছে দেখি রিমা এখনও আসেনি। সাধারণত আমার আগে চলে আসে, আজকে আসেনি। কেন জানি মনটা খারাপ হয়ে গেল। ক্লাস শুরু হওয়ার 5 মিনিট আগে সে ঢুকলো, মুখে হাসি, কিন্তু পাশে আরেকজন, সিয়াম। দুজন কথা বলতে বলতে ক্লাসে ঢুকলো। দৃশ্যটা দেখে বুকের ভেতর কেমন যেন করে উঠলো। আমি দ্রুত বাইরের দিকে তাকালাম। ক্লাস শেষে সিয়াম আবার রিমার কাছে এলো। দূর থেকে দেখলাম সে একটা গিফট বক্স এগিয়ে দিল। রিমা নিতে চাইল না, কিন্তু সিয়াম বারবার অনুরোধ করছে। অবশেষে রিমা বিরক্ত হয়ে গিফটটা হাতে নিল। আমি আর দাঁড়ালাম না, সোজা লাইব্রেরির দিকে চলে গেলাম। বিকেলে লাইব্রেরিতে বসে আছি, হঠাৎ সামনে এসে কেউ বসলো। মাথা তুলে দেখি রিমা, তার হাতে সেই গিফট বক্স। সে বক্সটা টেবিলের উপর রাখলো। তুমি রাগ করেছো? না। মিথ্যা। কেন মিথ্যা বলবো? কারণ তোমার মুখ অন্য কথা বলছে। আমি চুপ করে রইলাম। রিমা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো, তারপর বলল, গিফটটা খুলে দেখবে? কেন আমি দেখব? কারণ আমি খুলতে চাই না। তাহলে ফেলে দাও। এটাই তো ভাবছি। বলে সে গিফট বক্সটা ডাস্টবিনে ফেলে দিল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। এটা কি করলে? যেটা করা উচিত ছিল। সিয়াম কষ্ট পাবে। আমি তো তাকে আশা দেইনি। কিছুক্ষণ নীরবতা, তারপর হঠাৎই রিমা বলল, একটা কথা বলো, বলো। তুমি কি কখনো কাউকে ভালোবেসেছো? প্রশ্নটা শুনে বুকে ধরফর করতে লাগলো। না। সত্যি? হ্যাঁ। তাহলে যদি কোনোদিন ভালোবাসো? তখন বুঝবো। কি বুঝবে? যে তাকে ছাড়া দিন অসম্পূর্ণ লাগে। রিমা চুপ করে গেল কয়েক সেকেন্ড, তারপর ধীরে বলল, তাহলে তুমি হয়তো বুঝতে পারবে। কি? কিছু না। সেদিন রাতেই হঠাৎ বৃষ্টি শুরু হলো। আমি পড়তে বসেছিলাম, ঠিক তখনই ফোনটা বেজে উঠল। রিমা। কল রিসিভ করতেই তার কণ্ঠ ভেসে এলো। ঘুমাওনি তো? না। বৃষ্টি দেখছো? হ্যাঁ। আমার বৃষ্টি খুব ভালো লাগে। জানি। কিভাবে? যখনই বৃষ্টি হয় তুমি খুশি হয়ে যাও। ওপাশে কিছুক্ষণ নীরবতা, তারপর হালকা হাসি। তুমি আমাকে এত খেয়াল করো? আমি উত্তর দিতে পারলাম না। কি বলবো, যে সত্যিই খেয়াল করি নাকি মিথ্যা বলবো? কথা বলতে বলতে প্রায় 2 ঘন্টা কেটে গেল। প্রথমবার মনে হলো আমরা শুধু বন্ধুদের মতো কথা বলছি না, এর চেয়ে বেশি কিছু। কল শেষ হওয়ার আগে রিমা হঠাৎ বলল, রায়হান, হুম। যদি আমি কোনোদিন তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, তুমি কি রাগ করবে? না। প্রমিস? প্রমিস। আচ্ছা, পরে বলবো। কল কেটে গেল, কিন্তু সারা রাত আমি ঘুমাতে পারলাম না, কারণ মনে হচ্ছিল রিমা এমন একটা কথা বলতে যাচ্ছে যেটা আমাদের সম্পর্ক বদলে দেবে। আর আমার ধারণা ভুল ছিল না, কারণ কয়েকদিন পর বিশ্ববিদ্যালয়ের লেকের ধারে দাঁড়িয়ে রিমা এমন একটা কথা বলবে যা শুনে আমার পৃথিবী থেমে যাবে। পরের কয়েকটা দিন অদ্ভুতভাবে কেটে গেল। রিমা আগের চেয়ে বেশি সময় আমার সাথে কাটাতে লাগলো। ক্লাসে, ক্যান্টিনে, লাইব্রেরিতে, এমনকি রাতের ফোন আলাপও এখন নিয়মিত হয়ে গেছে। কিন্তু সেই গুরুত্বপূর্ণ কথাটা সে এখনও বলেনি, আর আমি জিজ্ঞাসা করিনি, কারণ কেন জানি ভয় লাগছিল। একদিন বিকেলে ক্লাস শেষ হওয়ার পর রিমা হঠাৎ বলল, আজকে একটু সময় আছে? আছে।
তাহলে আমার সাথে চলো। কোথায়? লেকের পাশে। বিকেলের নরম আলোয় পুরো ক্যাম্পাস সুন্দর লাগছে। আমরা লেকের ধারে একটা নিরিবিলি জায়গায় গিয়ে বসলাম। আজকে রিমাকে অস্বাভাবিক চুপচাপ লাগছে। সে পানির দিকে তাকিয়ে আছে। আমি অপেক্ষা করছি। অবশেষে সে কথা বলল। রায়হান, হুম। আমি যদি একটা কথা বলি তুমি কি সত্যি সত্যি রাগ করবে না? না। প্রমিস? প্রমিস। সে গভীর একটা শ্বাস নিল, তারপর ধীরে ধীরে বলল, আমি তোমাকে পছন্দ করি। আমার বুকের ভেতরটা যেন হঠাৎ থেমে গেল। কয়েক সেকেন্ড আমি কোনো কথা বলতে পারলাম না, শুধু তার দিকে তাকিয়ে রইলাম। রিমা নিচের দিকে তাকিয়ে আছে, তার কণ্ঠ কাঁপছে। প্রথমে তোমাকে একদম ভালো লাগতো না, তোমাকে অহংকারী ভাবতাম। তারপর ধীরে ধীরে বুঝলাম তুমি অন্যরকম। তুমি কাউকে ছোট করো না, মিথ্যা বলো না, নিজের পরিবারকে ভালোবাসো। আর সে থেমে গেল। আর আর তোমার সাথে কথা না বললে এখন দিনটা অসম্পূর্ণ লাগে। আমি চুপ করে রইলাম, কারণ সত্যি বলতে আমারও একই অবস্থা। কিছুক্ষণ নীরবতার পর রিমা মাথা তুলে তাকালো। তার চোখে ভয়, হয়তো প্রত্যাখ্যান হওয়ার ভয়। কিছু বলছো না কেন? আমি ধীরে ধীরে বললাম, কারণ আমি কি বলবো বুঝতে পারছি না। তাহলে কি আমি ভুল বুঝেছি? না। তাহলে? আমি দীর্ঘ শ্বাস ফেললাম। রিমা, তুমি আর আমি দুই পৃথিবীর মানুষ। মানে? তোমার পরিবার, তোমার অবস্থান, আর আমি। সে আমার কথা শেষ করতেই দিল না। আমি তোমার টাকার প্রেমে পড়িনি। আমি জানি। তাহলে সমস্যা কোথায়? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, আমি ভয় পাই। কিসের ভয়? তোমাকে হারানোর। কথাটা মুখ থেকে বেরোতে রিমার চোখ বড় বড় হয়ে গেল। তারপর ধীরে ধীরে তার মুখে একটা হাসি ফুটে উঠল। তার মানে? তার মানে আমি প্রথমবার সরাসরি তার চোখের দিকে তাকালাম। আমিও তোমাকে ভালোবাসি। মুহূর্তটা যেন থেমে গেল। রিমার চোখ ভিজে উঠল। সে হালকা হেসে ফেলল। সত্যি? হ্যাঁ। আবার বলো। কি? যে কথাটা বললে। আমি হেসে ফেললাম। আমি তোমাকে ভালোবাসি। রিমা মুখ ফিরিয়ে নিল, কিন্তু আমি দেখলাম তার চোখে পানি। সেদিন আমাদের প্রেমের শুরু। কোনো নাটকীয়তা ছিল না, কোনো ফুল ছিল না, কোনো দামি উপহারও ছিল না। শুধু দুটো মানুষের সত্যিকারের অনুভূতি ছিল। এরপরের দিনগুলো যেন স্বপ্নের মতো কাটতে লাগলো। ক্লাসে পাশাপাশি বসা, ক্যান্টিনে গল্প, লাইব্রেরিতে পড়া, রাত জেগে ফোনে কথা বলা, সব কিছুই সুন্দর লাগছিল। একদিন ক্যান্টিনে বসে আছি, হঠাৎ রিমা বলল, একটা কথা বলবো? বলো। আমি বাবাকে খুব ভয় পাই। কেন? উনি আমাকে খুব ভালোবাসেন। তাহলে ভয় পাও কেন? কারণ আমার জন্য ওনার অনেক স্বপ্ন আছে, ও। আর সেই স্বপ্নের মধ্যে তুমি নেই। কথাটা শুনে আমার বুকের ভিতর হালকা একটা কষ্ট লাগলো। সেদিন প্রথমবার বুঝলাম আমাদের প্রেমের সবচেয়ে বড় বাধা এখনও সামনে দাঁড়িয়ে আছে। রিমার পরিবার, তাদের সামাজিক অবস্থান, তাদের অহংকার, আর আমার সাধারণ জীবন। কিন্তু তখনও জানতাম না এর বাধাই একদিন আমাদের জীবনের সবচেয়ে বড় ঝড় হয়ে উঠবে। আর সেই ঝড়ের শুরু হবে খুব শীঘ্রই, যখন প্রথমবার রিমার বাবা আমার নাম শুনবেন। প্রেমের সম্পর্ক শুরু হওয়ার পর প্রায় 2 মাস কেটে গেল। জীবনটা যেন হঠাৎ করেই সুন্দর হয়ে উঠেছে। সকালে ঘুম থেকে উঠে প্রথম মেসেজ রিমার, রাতে ঘুমানোর আগে শেষ কথাটাও রিমার। দিনের একটা মুহূর্তও নেই যেখানে ওর কথা মনে পড়ে না। কিন্তু সুখের সময়গুলো খুব দ্রুত চলে যায়। আমাদের জীবনে ঝড় আসতে বেশি দেরি হলো না। সেদিন বিকেল আমি আর রিমা ক্যাম্পাসে লেকের পাড়ে বসেছিলাম। রিমা হঠাৎ বলল, রায়হান, একটা কথা বলবো? বলো। বাবা আমার বিয়ের কথা ভাবছেন। আমি চমকে তার দিকে তাকালাম। কি? হ্যাঁ। এত তাড়াতাড়ি? শুধু ভাবছেন, এখনই কিছু না। তারপরও? রিমা দীর্ঘ শ্বাস ফেলল। উনি চান আমি ওনার এক বন্ধুর ছেলেকে বিয়ে করি। আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। কিছুক্ষণ কেউ কোনো কথা বললাম না। শেষে আমি বললাম, তুমি কি বলেছ? বলেছি এখন পড়াশোনা শেষ করতে চাই। তারপর? তারপর কি হবে জানি না। আমি চুপ করে গেলাম। প্রথমবার অনুভব করলাম আমাদের প্রেমটা এত সহজ নয়। সেদিন রাতে ফোনে কথা বলার সময়ও রিমা অস্বাভাবিক চুপচাপ। কি ভাবছ? ভবিষ্যতের কথা। আমিও। ভয় লাগে। কেন? যদি একদিন তোমাকে হারিয়ে ফেলি। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। তারপর বললাম, আমি হারাবো না। নিশ্চিত? যতদিন তুমি পাশে থাকবে। রিমা কিছু বলল না, শুধু নীরবে কান্নার শব্দ শুনতে পেলাম। পরদিন দুপুরে লাইব্রেরিতে বসে পড়ছি, হঠাৎই ফোন এলো বাবার। আমি বাইরে এসে রিসিভ করলাম। কেমন আছিস বাবা? ভালো আছি। পড়াশোনা ঠিক মতো হচ্ছে? হ্যাঁ। একটা কথা মনে রাখিস, বলো। জীবনে এমন কিছু করিস না যাতে নিজের কাছে ছোট হয়ে যাস।
আমি হালকা হেসে বললাম, চেষ্টা করি বাবা। ফোন কেটে গেল, কিন্তু বাবার কথাগুলো অনেকক্ষণ মাথার মধ্যে ঘুরতে থাকলো। বিকালে ক্যান্টিনে বসে আছি, হঠাৎ দেখি সিয়াম আসছে। সোজা আমার সামনে এসে দাঁড়ালো। একটু কথা আছে, বলুন। বাইরে আসবেন? আমি উঠে গেলাম। ক্যান্টিনের বাইরে এসে দাঁড়াতে এসে সরাসরি বলল, আপনি কি রিমাকে ভালোবাসেন? আমি কয়েক সেকেন্ড চুপ করে থাকলাম, তারপর বললাম, হ্যাঁ। সিয়াম হালকা হেসে মাথা নাড়ল। সাহস আছে আপনার? মানে? আপনি জানেন রিমার পরিবার কেমন? জানি। তারপরও স্বপ্ন দেখছেন? আমি তার চোখের দিকে তাকালাম। ভালোবাসা স্বপ্ন না। সিয়ামের হাসি মিলে গেল। শুনুন, আমি ছোট করতে আসিনি, কিন্তু বাস্তবতা বুঝুন। রিমার বাবা কখনো আপনাকে মেনে নেবেন না। আপনি শিক্ষক পরিবারের ছেলে, আর ওরা কোটি টাকার ব্যবসায়ী। কথাগুলো শুনে খারাপ লাগলো, কিন্তু রাগ হলো না, কারণ কথাগুলো মিথ্যা না। আমি শান্তভাবে বললাম, হতে পারে, তাহলে তবু আমি চেষ্টা করব। যদি ব্যর্থ হন? অন্তত আফসোস থাকবে না। সিয়াম কিছুক্ষণ চুপ করে রইল, তারপর চলে গেল। সেদিন রাতে আমি অনেকক্ষণ ঘুমাতে পারলাম না। বারবার একটা কথাই মনে হচ্ছিল, আমি কি সত্যিই রিমার যোগ্য? একজন সাধারণ স্কুল শিক্ষকের ছেলে আমি, ভাড়া বাসায় থাকা পরিবার, টিউশনি করে নিজের খরচ চালানো একজন ছাত্র। অন্যদিকে রিমা বড় ব্যবসায়ীর মেয়ে, বিলাসবহুল জীবন, সব কিছু হাতের নাগালে। পরদিন সকাল আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকালাম, তারপর নিজের মনে বললাম, না, এভাবে হবে না। শুধু ভালো মানুষ হলেই হবে না, সফলও হতে হবে। এমন জায়গায় যেতে হবে যেখানে কেউ আর আমাকে ছোট করে দেখতে পারবে না। সেদিন প্রথমবার আমার ভেতরে নতুন স্বপ্ন জন্ম নিল। একটা বড় স্বপ্ন, একটা অসম্ভব স্বপ্ন। সেদিনের পর থেকে আমার জীবনটাই যেন বদলে যেতে শুরু করলো। আগে ভালো রেজাল্ট করার জন্য পড়তাম, এখন একটা লক্ষ্য নিয়ে পড়ি, একটা স্বপ্ন নিয়ে পড়ি। একদিন এমন এক জায়গায় পৌঁছাতে হবে যেখানে কেউ আমার পরিবারের পরিচয় দেখে বিচার করবে না। কেউ বলবে না তুমি গরিব, তুমি অযোগ্য, তুমি আমাদের সমান নও। কিন্তু এই নতুন স্বপ্নের কথা আমি কাউকে বলিনি, এমনকি রিমাকেও না, কারণ স্বপ্ন বলার আগে আমি সেটার জন্য লড়তে চাই। একদিন বিকেলে লাইব্রেরিতে বসে বিবিএস সম্পর্কিত একটা বই দেখছিলাম। হঠাৎ সামনে এসে বসলো রিমা। আমি দ্রুত বইটা বন্ধ করে নিলাম। কি পড়ছো? কিছু না। আমাকে লুকাচ্ছ? না। রিমা বইটা টেনে নিল, কভার দেখে অবাক হয়ে গেল। বিসিএস? হ্যাঁ। তুমি বিসিএস দিতে চাও? চেষ্টা করব। শুধু চেষ্টা? হ্যাঁ। আমি জানি তুমি পারবে। আমি হেসে ফেললাম। এত বিশ্বাস? নিজের থেকেও বেশি। কথাটা শুনে বুকের ভিতরে একটা শক্তি অনুভব করলাম। জীবনে অনেক মানুষ সন্দেহ করেছে, কিন্তু এই মেয়েটা সবসময় বিশ্বাস করে। সেদিন সন্ধ্যায় রিমা বলল, কালকে আমাদের বাসায় আসবে? আমি থমকে গেলাম। কি? মা তোমার কথা শুনেছেন, তারপর? তোমাকে দেখতে চান। আমার বুকের ভিতর দুঃখ করে উঠল। তোমার বাবা? রিমা কয়েক সেকেন্ড চুপ করে থাকলো। ওনাকে এখনো বলিনি। পরদিন সকাল থেকে অদ্ভুত টেনশন কাজ করছিল। জীবন অনেক মানুষের সামনে দাঁড়িয়েছে, কিন্তু আজ কেন জানি ভয় লাগছে। বিকেলে রিমাদের বাসার সামনে এসে দাঁড়ালাম। বড় গেট, দোতলা বিলাসবহুল বাড়ি, যেটা আমার পুরো গ্রামের কয়েকটা বাড়ির সমান। এক মুহূর্তের জন্য নিজেকে খুব ছোট মনে হলো। গেটের সামনে দাঁড়িয়ে থাকতে থাকতেই রিমা বের হয়ে এলো। নীল রঙের জামা পরেছে, মুখে হাসি। ভয় পাচ্ছ? একটু। আমি আছি। কথাটা শুনে সাহস পেলাম। ঘরে ঢুকতে একজন ভদ্রমহিলা এগিয়ে এলেন। রিমার মা, তার মুখে মায়া। তুমি রায়হান? জি আন্টি। বসো বাবা। আমি বসে পড়লাম। কিছুক্ষণ গল্প হলো, পড়াশোনা, পরিবার, ভবিষ্যৎ, পরিকল্পনা, সব কিছু। ভদ্রমহিলাকে খুব ভালো লাগলো। কিন্তু ঠিক তখনই ঘরে আরেকজন ঢুকলো। রিমার বাবা, মোস্তাফিজুর রহমান, বড় ব্যবসায়ী, চোখে কঠিন দৃষ্টি। তিনি একবার আমার দিকে তাকালেন, তারপর সোফায় বসলেন। তুমি রায়হান? জি। কি করো? পড়াশোনা করি। তোমার বাবা কি করেন? স্কুল শিক্ষক। ভদ্রলোকের মুখের ভাব বদলে গেল খুব সামান্য, কিন্তু আমি বুঝতে পারলাম। কিছুক্ষণ পর তিনি বললেন, ভবিষ্যতে কি করতে চাও? প্রশাসন ক্যাডারে যেতে চাই। তিনি হালকা হাসলেন। সেই হাসিটা আমার ভালো লাগলো না। স্বপ্ন দেখা ভালো, তবে বাস্তবটাও বুঝতে হয়। জি। আজকাল অনেকেই বড় বড় স্বপ্ন দেখে, কিন্তু সবাই সফল হয় না। আমি চুপ করে রইলাম। রিমার মুখ গম্ভীর হয়ে গেল। কিছুক্ষণ পর আমি বিদায় নিয়ে বের হয়ে এলাম। বাইরে এসে দেখলাম রিমা আমার পাশে হাঁটছে, তার মুখে অপরাধ বোধ। আমি সরি। কেন? বাবার কথার জন্য। উনি ভুল কিছু বলেনি তো? কিন্তু উনি তোমাকে ছোট করেছেন।
আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, মানুষ তখনই ছোট হয় যখন নিজের কাছে হেরে যায়। রিমার চোখ ভিজে উঠল। সেদিন রাতে বাসায় ফিরে অনেকক্ষণ ঘুমাতে পারলাম না। বারবার রিমার বাবার কথাগুলো মনে পড়ছিল। সবাই সফল হয় না, ঠিকই বলেছেন, সবাই সফল হয় না, কিন্তু আমি হব। আমাকে হতেই হবে, নিজের জন্য, বাবা মার জন্য, আর সেই মেয়েটার জন্য যে এখন আমার উপর অন্ধবিশ্বাস রাখে। রিমার বাসা থেকে ফেরার পর প্রায় 1 সপ্তাহ কেটে গেল। বাইরে থেকে সব কিছু স্বাভাবিক মনে হলো, ভেতরে ভেতরে অনেক কিছু বদলে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম রিমার বাবা আমাকে পছন্দ করেননি, আর তিনি শুধু অপছন্দ করেই থেমে থাকবেন না, কিছু একটা অবশ্যই করবেন। সেদিন বিকেলে ক্যাম্পাসে পৌঁছেই রিমার ফোন পেলাম। তার কণ্ঠ অস্বাভাবিক উৎকণ্ঠা। তুমি কোথায়? ক্যাম্পাসে। একটু লেকের পাশে আসো। কি হয়েছে? আগে আসো। আমি দ্রুত সেখানে গেলাম। দেখলাম রিমা একা বসে আছে, চোখ দুটো লাল, মনে হচ্ছে কেঁদেছে। আমি পাশে বসতে সে মুখ ফিরিয়ে নিল। কি হয়েছে? বাবা জেনে গেছেন। আমার বুক ধুক করে উঠল। কি জেনেছেন? আমাদের সম্পর্কের কথা। কয়েক সেকেন্ড আমি কোনো কথা বলতে পারলাম না। তারপর? উনি খুব রেগে গেছেন। তোমাকে কিছু বলেছেন? অনেক কিছু। কি? রিমা চোখের পানি মুছে বলল। বলেছেন একজন স্কুল শিক্ষকের ছেলে কখনো ওনার মেয়ের যোগ্য হতে পারে না। কথাটা শুনে বুকের ভেতরটায় মোচড় দিয়ে উঠল। নিজের জন্য না, বাবার জন্য। যে মানুষটা সারা জীবন সৎভাবে শিক্ষকতা করেছেন, তার পরিচয়কে অপমান করা হয়েছে। আমি শান্ত থাকার চেষ্টা করলাম। তুমি কি বলেছ? বলেছি আমি তোমাকে ভালোবাসি। তারপর? উনি বলেছেন ভালোবাসা দিয়ে জীবন চলে না। আমরা দুজনেই চুপ হয়ে গেলাম। সেদিন প্রথমবার ভবিষ্যৎকে ভয়ঙ্কর মনে হলো। এরপরে কয়েকদিন রিমার উপর কড়া নজরদারি শুরু হলো। তার গাড়ির ড্রাইভার পর্যন্ত রিপোর্ট দিচ্ছে, ফোন চেক করা হচ্ছে, বাড়ি ফেরার সময় নির্ধারিত করে দেওয়া হয়েছে। তবুও রিমা কোনোভাবে আমার সাথে যোগাযোগ রাখতো। একদিন রাতে ফোন এলো, কণ্ঠ শুনে বুঝলাম সে কাঁদছে। কি হয়েছে? বাবা আজ আমার ফোন নিয়ে নিয়েছেন। তারপর? অনেক কষ্টে মায়ের ফোন থেকে কল করছি। চিন্তা করো না। যদি আমাকে তোমার থেকে আলাদা করে দেয়? আমি কিছুক্ষণ চুপ রইলাম। তারপর বললাম, একটা কথা মনে রেখো, কি? আমি এখনও কোথাও হারিয়ে যাইনি। কিন্তু আমি লড়ব। ফোন কেটে যাওয়ার পর সারা রাত আর ঘুম হলো না। প্রথমবার মনে হলো শুধু ভালোবাসা যথেষ্ট নয়, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। কয়েকদিন পর একটা ঘটনা ঘটলো, যেটা আমাদের সম্পর্কে আরও কঠিন করে দিল। সেদিন ক্লাস শেষ করে বের হচ্ছি, হঠাৎই বিভাগের অফিস সহকারী এসে বললেন। আমি বের হয়ে দেখলাম একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির পাশে একজন লোক, তিনি আমার দিকে এগিয়ে এলেন। আপনি রায়হান? জি। স্যার আপনার সাথে কথা বলতে চান। কোন স্যার? লোকটা গাড়ির দিকে ইশারা করলো। গাড়ির ভিতর বসে আছেন রিমার বাবা। আমার বুকের ভিতর ধুক করে উঠল, তবুও নিজেকে সামলে নিয়ে গাড়ির কাছে গেলাম। জানালার কাচ নামালো। তিনি শান্ত গলায় বললেন, উঠো। আমি গাড়িতে উঠলাম। কয়েক মিনিট নীরবতার পর তিনি কথা বললেন। তুমি কি আমার মেয়েকে ভালোবাসো? জি। বিয়ে করতে চাও? জি। ভদ্রলোক কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর ঠান্ডা গলায় বললেন, নিজের অবস্থান জানো? আমি চুপ। তুমি এখন ছাত্র, নিজের আয় নেই, নিজের বাড়ি নেই, আমার মেয়েকে কি দিয়ে রাখবি? প্রতিটি কথা যেন তীরের মতো সে লাগছিল, কিন্তু আমি মাথা নিচু করিনি। আজ কিচ্ছু নেই, তারপর? একদিন হবে। তিনি হালকা হাসলেন। স্বপ্ন দেখো? জি। তাহলে একটা কথা শোনো, আমার মেয়ের জীবন নিয়ে স্বপ্ন দেখার আগে নিজের জীবনটা গুছিয়ে নাও। আর আজকের পর রিমার কাছ থেকে দূরে থাকবে। গাড়ি থেমে গেল। আমি নেমে গেলাম। গাড়িটা চলে গেল, কিন্তু আমি অনেকক্ষণ রাস্তার পাশে দাঁড়িয়ে রইলাম। সেদিন জীবনের প্রথমবার অপমানের আগুন এত গভীরভাবে অনুভব করলাম, কিন্তু সে আগুন আমাকে ভাঙতে পারল না, বরং আরও শক্ত করলো। আমি আকাশের দিকে তাকিয়ে মনে মনে বললাম, একদিন আমি প্রমাণ করব একজন স্কুল শিক্ষকের ছেলে হয়েও অসম্ভবকে সম্ভব করতে পারে। আর সেই দিনটার জন্যই শুরু হলো আমার জীবনের সবচেয়ে কঠিন লড়াই। সেদিনের পর থেকে আমি নিজেকে বদলে ফেললাম। আগে দিনে 4-5 ঘন্টা পড়তাম, এখন 10-12 ঘন্টা পড়ি। আগে সময় পেলে ঘুরতে যেতাম, এখন লাইব্রেরিতেই বসে থাকি। আগে ভবিষ্যতের স্বপ্ন দেখতাম, এখন সেই স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ শুরু করেছি। কিন্তু সবচেয়ে কঠিন ছিল রিমার থেকে দূরে থাকা। রিমার বাবার সাথে দেখা হওয়ার পর আমি নিজে একটু দূরে সরে যেতে শুরু করলাম, কারণ আমি চাইনি আমার জন্য ওর পরিবার আরও ঝামেলা করুক। একদিন দুপুরে লাইব্রেরিতে বসে আছি, হঠাৎ সামনে এসে দাঁড়ালো রিমা। মুখে রাগ, চোখে অভিমান। তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ কেন? আমি চুপ। কথা বলো।
এড়িয়ে যাচ্ছি না। মিথ্যা। আমি এবারও চুপ। আগে দিনে 10 বার ফোন করতে, এখন একটা মেসেঞ্জারও উত্তর দাও না। আমি দীর্ঘ শ্বাস ফেললাম। তোমার বাবার কথা বলে গেছো? না, তাহলে বুঝতে পারছো? আমি শুধু একটা জিনিস বুঝি, কি? আমি তোমাকে ভালোবাসি। আমার বুকটা কেঁপে উঠল। আমিও ভালোবাসি। তাহলে দূরে সরে যাচ্ছ কেন? কারণ আমি চাই একদিন তোমার বাবার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে। আমার বাবাকে প্রমাণ করার দরকার নেই। আছে। কেন? কারণ উনি শুধু আমাকে না, আমার বাবাকেও ছোট করেছেন। রিমা চুপ হয়ে গেল। সেদিন অনেকক্ষণ কথা হলো। শেষে রিমা আমার হাত ধরে বলল, একটা প্রতিশ্রুতি দাও, কি? যত কষ্টই আসুক আমাকে ছেড়ে যাবে না। আমি তার চোখের দিকে তাকালাম। কখনো না। সেদিন আমি জানতাম না ভবিষ্যতে আমাকে এই প্রতিশ্রুতির সবচেয়ে কঠিন পরীক্ষার সামনে দাঁড় করাবে। সময় দ্রুত কেটে যেতে লাগলো। 2য় বর্ষ শেষ হলো, 3য় বর্ষ শুরু হলো। আমি পড়াশোনায়ও মন দিলাম, আর রিমা সবসময় পাশে থাকলো। একদিন সন্ধ্যায় টিউশনি করে বাসায় ফিরছি। হঠাৎই বাবার ফোন এলো। কণ্ঠ শুনেই বুঝলাম কিছু একটা হয়েছে। রায়হান, জি বাবা। একটু তাড়াতাড়ি বাসায় আয়, কি হয়েছে? এসে কথা বলবো। বাসায় পৌঁছে দেখে পরিবেশ অদ্ভুত নীরব। মা চুপ করে বসে আছেন। বাবার মুখ গম্ভীর। আমার বুক ধুক করে উঠল। কি হয়েছে? বাবা কিছুক্ষণ চুপ থেকে বললেন, স্কুল থেকে ফেরার পথে একটু অসুস্থ হয়ে পড়ছিলাম। এখন কেমন আছো? ভালো আছি। কিন্তু আমি বুঝলাম তিনি পুরো সত্য বলছেন না। কয়েকদিন পর ডক্টর দেখানোর পর জানা গেল বাবার হার্টের সমস্যা ধরা পড়েছে। আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। সে রাতে আমি ছাদে বসেছিলাম। হঠাৎই পাশে এসে দাঁড়ালো রিমা। আমি অবাক হয়ে তাকালাম। তুমি এখানে? তোমার মা ফোন করেছিলেন। ও। রিমা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে বলল, ভয় পেও না, চেষ্টা করছি। তুমি একা না। জানি। তোমার স্বপ্নও শেষ হয়ে যায়নি। আমি তার দিকে তাকালাম। সত্যি বলতে সেই মুহূর্তে আমি বুঝলাম মানুষ শুধু প্রেমে পড়ে না, কিছু মানুষ জীবনের শক্তি হয়ে যায়। রিমা আমার জন্য ঠিক তেমনই হয়ে উঠেছে। কিন্তু ভাগ্যের জন্য আমাদের সুখ বেশি দিন সহ্য করতে পারছিল না। কয়েক সপ্তাহ পরে এমন এক ঘটনা ঘটল যে আমাদের জীবনে শুধু সম্পর্কই না, পুরো জীবনকে অন্যদিকে ঘুরিয়ে দেবে। আর সেই ঘটনা শুরু হবে এক ভয়ঙ্কর রাত দিয়ে। সেই ভয়ঙ্কর রাতটার কথা আমি আজও ভুলতে পারিনি। রাত প্রায় 2টা, সবাই ঘুমিয়ে আছে। হঠাৎ মায়ের চিৎকারে আমার ঘুম ভেঙে গেল। রায়হান, তাড়াতাড়ি আয়। আমি দৌড়ে বাবার রুমে গেলাম। গিয়ে দেখি বাবা বুক চেপে ধরে শুয়ে আছেন। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মায়ের চোখে পানি। বাবা, কি হয়েছে? কিছু না বাবা। কথা শেষ করার আগেই বাবা ব্যথায় কুঁকড়ে গেলেন। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। কয়েক মিনিটের মধ্যেই আমরা হাসপাতালে পৌঁছালাম। ডক্টর দ্রুত বাবাকে আইসিইউতে নিয়ে গেলেন। আমি আর মা বাইরে বসে আছি। মায়ের চোখ দিয়ে শুধু পানি পড়ছে। প্রায় 1 ঘন্টা পর ডক্টর বের হলেন। আপাতত বিপদ কেটেছে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কিন্তু পরের কথাটা শুনে আবার মাথা ঘুরে গেল। দ্রুত অপারেশন করতে হবে। কত টাকা লাগবে? ডক্টর যে অঙ্কটা বললেন সেটা শুনে আমি চুপ হয়ে গেলাম। আমাদের পুরো পরিবারে কয়েক বছরের সঞ্চয় মিলেও এটা হবে না। সেদিন প্রথমবার নিজেকে অসহায় মনে হলো। বাবা ভেতরে জীবন মৃত্যুর লড়াই করছেন, আর আমি টাকার হিসাব করছি। সকালের দিকে রিমা হাসপাতালে এলো। আমাকে দেখে বুঝে গেল কিছু একটা হয়েছে। কি বলেছে ডাক্তার? আমি সব খুলে বললাম। রিমা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, চিন্তা করো না, কিভাবে চিন্তা না করি? একটা ব্যবস্থা হবে। দুপুরে হঠাৎ রিমা আমাকে বাইরে ডাকলো। তার হাতে একটা খাম। এটা রাখো। কি এটা? টাকা। আমি সঙ্গে সঙ্গে মাথা নেড়ে না করলাম। না, কেন? আমি নিতে পারবো না। এটা ধার হিসাবে নাও। তবুও না। রিমার চোখ ভিজে উঠল। তুমি কি আমাকে এতটাই পর ভাবো? বিষয়টা সেটা না। তাহলে? আমি চাই না কেউ বলুক আমি টাকার জন্য তোমার কাছে গেছি। রিমা কিছু বলল না, শুধু মুখ ফিরিয়ে নিল। সেদিন সন্ধ্যায় আমি হাসপাতালের করিডোরে একা বসেছিলাম। হঠাৎই বাবার কথা মনে পড়ল। নিজের কাছে ছোট হয়ে যাস না। আমি জানতাম বাবা থাকলে তিনিও একই সিদ্ধান্ত নিতেন। পরের কয়েকদিন আত্মীয় স্বজন, পরিচিত মানুষ, বাবার সহকর্মী সবাই মিলে সাহায্য করলেন। অনেক কষ্টে অপারেশনের ব্যবস্থা হলো। অবশেষে বাবার অপারেশন সফলও হলো। বাবা যখন সুস্থ হয়ে বাসায় ফিরলেন তখন মনে হলো পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ জিতে গেছি। কিন্তু এই যুদ্ধের একটা মূল্য দিতে হয়েছে। আমার পড়াশোনার অনেক ক্ষতি হয়েছে। টিউশনিগুলো ঠিকমতো করতে পারিনি। একদিন রাতে পড়তে বসেছি, হঠাৎই বাবা আমার পাশে এসে বসলেন। একটা কথা বলবো। বলো বাবা। তোর চোখে আমি আগের সেই আগুনটা দেখি না। আমিও বাবার দিকে তাকালাম। মানে? তোর স্বপ্নের আগুন। আমি কিছু বললাম না।
বাবা ধীরে ধীরে বললেন, জীবনে সমস্যা আসবেই, কিন্তু সমস্যার কাছে হারলে চলবে না। তুই বড় হবি, অনেক বড় হবি, আমি সেটা জানি। সেদিন রাতে বাবার কথাগুলো আমার ভেতরে নতুন শক্তি এনে দিল। আমি আবারও নতুন করে শুরু করলাম। কিন্তু ঠিক সেই সময় অন্য একটা ঝড় আমাদের দিকে এগিয়ে আসছিল। রিমার পরিবার, বিশেষ করে তার বাবা, কারণ তিনি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যেভাবেই হোক মেয়ের জীবন থেকে রায়হান নামে ছেলেটাকে সরিয়ে দিতেই হবে। আর সেই পরিকল্পনার প্রথম ধাপ শুরু হবে খুব শীঘ্রই, যখন রিমার জন্য নতুন বিয়ের প্রস্তাব আসবে এবং সেই প্রস্তাব পুরো পরিবারের পছন্দ হয়ে যাবে। বাবার অপারেশনের পর ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হতে শুরু করলো। আমি আবারও পড়াশোনায় মন দিলাম। রিমা আগের মতো পাশে থাকলো, কিন্তু কেন জানি তার চোখে একটা অদ্ভুত ভয় দেখতে পেলাম। মনে হতো সে কিছু লুকাচ্ছে। একদিন বিকেলে ক্যাম্পাসে বসে আছি, হঠাৎ রিমা এসে বলল, তোমার সাথে জরুরি কথা আছে। আমি তার মুখের দিকে তাকিয়ে বুঝলাম বিষয়টা ভালো কিছু না। আমরা লেকের পাশে গিয়ে বসলাম। কয়েক সেকেন্ড চুপ থাকার পর সে বলল, বাসায় আমার বিয়ের কথা চলছে। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আগের সে ছেলেটা? না, তাহলে? বাবার এক ব্যবসায়ী বন্ধুর ছেলে। তুমি কি বলেছ? আমি রাজি না। তারপর? বাবা বলেছে আমার মতামতের প্রয়োজন নেই। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। জীবন অনেক কঠিন কথা শুনেছি, কিন্তু এই কথাটা যেন অন্যরকম আঘাত দিল। তুমি কিছু বলছো না কেন? আমি ভাবছি, কি ভাবছো? আমি এখনো ছাত্র। তারপর? এখনই তোমার বাবার সামনে দাঁড়ানোর মতো অবস্থায় নেই। রিমার চোখ ভিজে উঠল। তাহলে কি আমরা হেরে যাব? না, সত্যি? আমি যতদিন বেঁচে আছি না, সেদিনের পর থেকে পরিস্থিতি আরও খারাপ হতে লাগলো। রিমার উপর নজরদারি বাড়ানো হলো। ফোন সীমিত, বাইরে যাওয়া সীমিত, বন্ধুদের সাথে যোগাযোগও কমিয়ে দেওয়া হলো। তবুও সে সুযোগ পেলে আমার সাথে দেখা করত। একদিন বিকেলে কফি শপে বসে আছি, চোখ লাল, মনে হচ্ছে কেঁদেছে। আবার কি হয়েছে? বাবা বলেছে যদি তোমার সাথে সম্পর্ক না ভাঙে তাহলে পড়াশোনা বন্ধ করে দেবে। আমার মাথা নিচু হয়ে গেল। আমি কি করব? পড়াশোনা বন্ধ করবে না। কিন্তু শোনো, বলো। আমাদের ভবিষ্যৎ আছে, কিন্তু তোমার পড়াশোনা নষ্ট হলে সেটা আর ফিরে আসবে না। রিমা কাঁদতে শুরু করলো। আমি প্রথমবার তার হাত ধরলাম। বিশ্বাস রাখো। তোমার উপর আর আল্লাহর ওপর। সেদিন বাড়ি ফেরার সময় মনে হচ্ছিল সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। আমার হাতে সময় কম, আর সফলতার পথ এখনও বাকি। কয়েক সপ্তাহ পরে বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে পরীক্ষা শুরু হলো। আমি নিজের সমস্ত শক্তি দিয়ে পড়তে লাগলাম, কারণ এখন শুধু নিজের ভবিষ্যৎ না, রিমার ভবিষ্যতের সাথে জড়িয়ে গেছে। পরীক্ষার মাঝখানে একদিন রাতে ফোন এলো। হে রিমা, তার কণ্ঠ কাঁপছে। রায়হান, কি হয়েছে? বাবা আগামী সপ্তাহে ছেলেপক্ষকে বাসায় ডাকছে। আমার বুক ধুক করে উঠল। এত তাড়াতাড়ি? হ্যাঁ। তুমি কি করবে? জানি না। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর সে এমন একটা কথা বলল যা আমার জীবন বদলে দিল। যদি প্রয়োজন হয় আমি তোমাকে বিয়ে করে ফেলবো। আমি হতবাক হয়ে গেলাম। এখন? হ্যাঁ। আমি এখন প্রতিষ্ঠিত না। আমি তোমাকে চাই। কিন্তু? আর কোনো কিন্তু না। সেদিন রাতে আমি ঘুমোতে পারিনি। একদিকে ভালোবাসা, অন্যদিকে দায়িত্ব। আমি জানতাম এখন বিয়ে করলে জীবন আরও কঠিন হবে, কিন্তু এটাও জানতাম রিমাকে হারাতে চাই না। অবশেষে আমি একটা সিদ্ধান্ত নিলাম, যে সিদ্ধান্ত আমাদের জীবনকে পুরোপুরি বদলে দেবে। আর সেই সিদ্ধান্তের ফলেই খুব শীঘ্রই আমরা এমন একটা পথে হাঁটব যেখানে থাকবে ভালোবাসা, সংগ্রাম, অপমান, সংসার। আর একদিন সিদ্ধান্ত নেওয়ার পরও আমি পুরো রাত ঘুমাতে পারিনি। বারবার মনে হচ্ছিল আমি কি স্বার্থপর হয়ে যাচ্ছি। একজন মানুষ এখনও নিজের পায়ে দাঁড়াতে পারেনি, নিজের সংসার চালানোর মতো আয় নেই, সে কিভাবে বিয়ের কথা ভাবে। কিন্তু অন্যদিকে রিমাকে হারানোর ভয়ও ছিল। যে মেয়েটা 4 বছর ধরে আমার পাশে আছে, আমার সুখে দুঃখে কষ্টে সংগ্রামে, তাকে কিভাবে এড়িয়ে যেতে দেব? তাকে কিভাবে হারিয়ে যেতে দেব? পরদিন সকালে রিমার সাথে দেখা করলাম, লেকের পাশে সেই পরিচিত জায়গায়। আজকে তার চোখে ভয়, আমার চোখে দ্বিধা। কি ভেবেছ? অনেক ভেবেছি। তারপর? এখন বিয়ে করলে অনেক কষ্ট হবে। রিমার মুখটা মলিন হয়ে গেল। কিন্তু তোমাকে হারাতেও চাই না। তাহলে? আমি গভীর শ্বাস নিলাম। আমি তোমার বাবার সাথে কথা বলতে চাই। কি? শেষবারের মতো। উনি রাজি হবেন না। তবুও চেষ্টা করব। রিমা অনেকক্ষণ চুপ করে রইল, তারপর মাথা নিচু করে বলল, আমি ভয় পাচ্ছি। আমিও। যদি সব শেষ হয়ে যায়? তাহলে অন্তত আফসোস থাকবে না। 2 দিন পর আমি রিমাদের বাসায় গেলাম, প্রথমবারের মতো একা, কোনো আমন্ত্রণ ছাড়া, কোনো পরিচয় ছাড়া, শুধু একজন প্রেমিক হিসেবে। ড্রয়িং রুমে বসে আছি,
কিছুক্ষণ পর রিমার বাবা এসে বসলেন। তার চোখে আগে সেই কঠিন দৃষ্টি। কি জন্য এসেছো? আপনার সাথে কথা বলতে। বলো। আমি সাহস সঞ্চয় করলাম। আমি রিমাকে ভালোবাসি। সেটা জানি। আমি তাকে বিয়ে করতে চাই। ভদ্রলোক হেসে ফেললেন, কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ ছিল না। কি দিয়ে বিয়ে করবে? এখন কিছু নেই, তাহলে? কিন্তু একদিন হবে। তিনি হঠাৎ রেগে গেলেন। একদিন সবাই একদিন বড় হবে বলে গল্প করে, বাস্তবতা জানো? আমার মেয়ের বিয়ের জন্য লাইনে দাঁড়িয়ে আছে প্রতিষ্ঠিত মানুষ, আর তুমি এসেছো স্বপ্ন নিয়ে। আমি মাথা নিচু করলাম না। আমাকে সময় দিন। কত সময়? কয়েক বছর। তিনি টেবিলে হাত মারলেন। আমার মেয়ের জীবন কোনো পরীক্ষাগার না। আজকের পর আর কখনো আমার মেয়ের সামনে আসবে না। ঠিক তখনই সিঁড়িতে নেমে এলো রিমা। সম্ভবত সব কথা শুনেছে। তার চোখে পানি। বাবা, চুপ। আমি রায়হানকে ভালোবাসি। আমার সামনে আর এই নাম উচ্চারণ করবে না। সেদিন আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াইনি। চুপচাপ বের হয়ে এলাম। বাড়ি ফেরার পথে মনে হচ্ছিল বুকের ভিতর কেউ পাথর চাপা দিয়েছে। কিন্তু আমি জানতাম এই যুদ্ধ এখন আর শুধু ভালোবাসার না, এটা সম্মানের যুদ্ধ, নিজেকে প্রমাণ করার যুদ্ধ। কয়েক সপ্তাহ পর বিশ্ববিদ্যালয়ে ফাইনাল পরীক্ষা শেষ হলো। সবাই আনন্দ করছে, ঘুরতে যাচ্ছে, ভবিষ্যতের পরিকল্পনা করছে। আর আমি বিসিএস-এর বই কিনলাম। পলাশ অবাক হয়ে বলল, এখন থেকে শুরু করবি? হ্যাঁ। পাগল নাকি? হতে পারে। এত তারা কেন? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, কারণ আমার হারানোর মতো সময় নেই। সেদিন থেকে শুরু হলো আমার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। ভোরে ঘুম থেকে ওঠা, দিনরাত পড়াশোনা, টিউশনি, পরিবারের দায়িত্ব আর ভালোবাসাকে বাঁচিয়ে রাখার সংগ্রাম। কিন্তু ভাগ্য যেন আরও বড় আঘাত জমে রেখেছিল। কারণ ঠিক 3 মাস পর এমন একটা খবর আসবে যা শুনে আমার পৃথিবী থেমে যাবে। রিমার বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে। আর সেই খবর শুনেই আমি জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হব। বিসিএস-এর প্রস্তুতি শুরু করার পর আমার জীবন পুরোপুরি বদলে গেল। সকালে ফজরের নামাজ, তারপর পড়াশোনা, দুপুরে টিউশনি, রাতে আবার পড়াশোনা। ঘোরাঘুরি নেই, বন্ধুদের সাথে আড্ডা নেই, বিনোদন নেই। শুধু একটাই লক্ষ্য, নিজেকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যেখানে কেউ আর আমাকে অপমান করতে পারবে না। এর মধ্যেই 3 মাস কেটে গেল। রিমার সাথে যোগাযোগ আগের তুলনায় অনেক কমে গেছে, কারণ তার পরিবার এখন প্রায় সব কিছু নিয়ন্ত্রণ করছে। তবুও সুযোগ পেলেই সে ফোন করতো, মেসেজ পাঠাতো, আর আমি সেই ছোট্ট মুহূর্তগুলো নিয়ে বেঁচে থাকতাম। একদিন রাতে পড়তে বসেছি, হঠাৎ ফোন বেজে উঠল। স্ক্রিনে রিমার নাম। রিসিভ করতেই বুঝলাম কিছু একটা হয়েছে। সে কাঁদছে। রিমা, কি হয়েছে? শেষ হয়ে গেছে। আমার বুক ধুক করে উঠল। কি শেষ? বাবা বিয়ের তারিখ ঠিক করেছে। মুহূর্তের জন্য পৃথিবীটা থেমে গেল। কবে? 2 মাস পর। আমি কিছু বললাম না, পারলাম না বলতে। তুমি কিছু বলছো না কেন? কি বলবো? আমাকে হারিয়ে ফেলবে? তার কান্নার শব্দ শুনে আমার বুক ভেঙে যাচ্ছিল। তুমি কি চাও? আমি তোমাকে চাই। আর যদি আমি এখনো প্রস্তুত না থাকি? আমি অপেক্ষা করতে পারবো। কিন্তু তোমার পরিবার? তারা কখনো রাজি হবে না। সেদিন প্রায় 2 ঘন্টা কথা হলো, কেউ কোনো সমাধান খুঁজে পেলাম না। ফোন কেটে যাওয়ার পর আমি সারা রাত ছাদে বসে রইলাম। একদিকে আমার স্বপ্ন, অন্যদিকে আমার ভালোবাসা। ভোরের দিকে বাবা পাশে এসে বসলেন। ঘুমাসনি? না। কি হয়েছে? আমি প্রথমবার বাবাকে সব খুলে বললাম। রিমার কথা, তার পরিবারের কথা, বিয়ের তারিখের কথা, সব। বাবা অনেকক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে বললেন, তুই কি মেয়েটাকে সত্যি ভালোবাসিস? হ্যাঁ। মেয়েটাও তোকে ভালোবাসছে? হ্যাঁ। বাবা দীর্ঘ শ্বাস ফেললেন। তাহলে একটা কথা মনে রাখ। কি? ভালোবাসা যদি সত্যি হয় তাহলে তাকে দায়িত্বের সাথে আগলে রাখতে হয়। আমি চুপ করে শুনতে লাগলাম। কিন্তু আবেগ দিয়ে সংসার চলে না। সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে নিবি। এমন কিছু করিস না যাতে পরে আফসোস করতে হয়। সেদিন বাবার কথাগুলো আমার মাথার মধ্যে ঘুরতে থাকলো। 1 সপ্তাহ পরে রিমার সাথে দেখা হলো। অনেকদিন পর, লেকের পাড়ে, সেই পুরনো জায়গায়। রিমাকে খুব ক্লান্ত লাগছিল, চোখের নিচে কালো দাগ, মনে হচ্ছে ঠিকমতো ঘুমায়নি। তুমি শুকিয়ে গেছো। তুমিও। হালকা হাসলো সে, তারপর আবার চুপ। কিছুক্ষণ পর বলল, যদি আমি তোমার স্ত্রী হয়ে যাই? আমি তার দিকে তাকালাম। এখন? হ্যাঁ। অনেক কষ্ট হবে। আমি কষ্টকে ভয় পাই না। তার চোখের দিকে তাকিয়ে বুঝলাম সে সত্যি বলছে। আমি বড় বাড়ি চাই না, দামি গাড়িও চাই না। আমি শুধু তোমার পাশে থাকতে চাই। আমার চোখ ভিজে উঠল। জীবনে প্রথমবার মনে হলো এই মেয়েটাকে হারানোর মানে শুধু একজন প্রেমিকাকে হারানো না,
নিজের জীবনের সবচেয়ে বড় শক্তিটাকে হারানো। সেদিন বাড়ি ফিরে আমি একটা সিদ্ধান্ত নিলাম, এমন একটা সিদ্ধান্ত যা আমার পুরো জীবন বদলে দেবে। আমি রিমাকে মেসেজ পাঠালাম, আমি প্রস্তুত। কয়েক সেকেন্ড পরে রিপ্লাই এলো। কিসের জন্য? আমি লিখলাম, তোমাকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করার জন্য। অবশ্য অনেকক্ষণ কোনো উত্তর এলো না। তারপর একটা মেসেজ। আমি অপেক্ষা করছিলাম এই কথাটার জন্য। কিন্তু আমরা তখনও জানতাম না এই সিদ্ধান্তের পরেই শুরু হবে আমাদের জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। গোপন বিয়ে, পরিবারের রোষ, অভাবের সংসার, আর সেই অবহেলা যা একদিন আমাকে থাক পরেই জানতে পারবেন সব। আমার মেসেজের উত্তর দেওয়ার পর থেকেই রিমা যেন নতুন করে বাঁচতে শুরু করলো। অনেকদিন পর তার কণ্ঠে হাসি ফিরে এলো, চোখে ফিরে এলো আশা, আর আমার ভেতরে একটা অদ্ভুত সাহসও জন্ম নিল, যেন পৃথিবীর সব বাধার বিরুদ্ধে লড়তে পারবো। কিন্তু বাস্তবতা এখনও কঠিন। আমি তো বেকার, বিসিএসের প্রস্তুতি নিচ্ছি, টিউশনি করে নিজের খরচ চালাই, আর রিমা দেশের অন্যতম ধনী ব্যবসায়ীর মেয়ে। তবু আমরা সিদ্ধান্ত বদলাইনি। একদিন বিকেলে রিমার সাথে দেখা হলো। সে শান্ত গলায় বলল, আমি সব ভেবে দেখেছি, তারপর আমি তোমার সাথে বিয়ে করব। কষ্ট হবে। তোমার সাথে থাকলে কষ্টও সুন্দর হবে। কথাটা শুনে আমার চোখ ভিজে উঠল। পরের কয়েকদিন আমরা খুব সতর্কভাবে পরিকল্পনা করলাম। সাক্ষী থাকবে পলাশ আর আমার মামাতো ভাই সোহেল। ছোট্ট একটা কাজ, কোনো আয়োজন নেই, কোনো আলোকসজ্জা নেই, কোনো গানের অনুষ্ঠান নেই, শুধু দুজন মানুষের একসাথে থাকার প্রতিশ্রুতি। বিয়ের দিন সকাল, আমার হাত কাঁপছে, জীবনে প্রথমবারে তো নার্ভাস লাগছে। পলাশ এসে বলল, ডিসি সাহেব ভয় পাচ্ছিস? এখনও ডিসি হয়নি, একদিন হবি। আগে বিয়েটা হোক। দুপুরে ছোট্ট একটা কাজের মাধ্যমে আমাদের বিয়েটা হয়ে গেল। সব কিছু শেষ হওয়ার পর রিমা আমার দিকে তাকিয়ে রইল, তার চোখে পানি। এখন আমি সত্যিই তোমার স্ত্রী। আমি ধীরে ধীরে তার হাত ধরলাম। আর আমি তোমার স্বামী। সেদিন পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ মনে হচ্ছিল নিজেকে, কারণ আমার পাশে ছিল সেই মানুষটা যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। কিন্তু সেই শোকটার বেশিক্ষণ স্থায়ী হলো না। বিয়ের 3 দিন পর ঘটনা ফাঁস হয়ে গেল। কিভাবে জানি না, হয়তো কারো মাধ্যমে, হয়তো কোনো ভুলে রিমার বাবা সব জেনে গেলেন। সেদিন বিকেলে আমার ফোন বেজে উঠল। ও পাশে রিমা, সে কাঁদছে। বাবা জেনে গেছে। আমার বুক ধুক করে উঠল। তারপর, বাসায় ঝড় শুরু হয়েছে। তুমি কোথায়? নিজের রুমে। হঠাৎ ও পাশে চিৎকার শোনা গেল, আজই এই বাড়ি থেকে বের হয়ে যা। তারপর কল কেটে গেল। আমি দ্রুত বের হয়ে পড়লাম। রিমাদের বাসার সামনে পৌঁছাতে প্রায় 40 মিনিট লাগলো। দূর থেকে দেখলাম রিমা একটা ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে, চোখ ভেজা। তার পাশে তার মা কাঁদছে, আর দরজার সামনে দাঁড়িয়ে আছে তার বাবা। আমি এগিয়ে যেতে তিনি রাগে কাঁপতে কাঁপতে বললেন, আজ থেকে আমার কোনো মেয়ে নেই। রিমা কেঁদে উঠল। বাবা, আমার সামনে এই শব্দটা বলবি না। আমি কিছু বলতে গেলাম, কিন্তু তিনি আমার দিকে আঙ্গুল তুলে বলল, তোকে আমি কখনো মেনে নেব না। সেদিন আমি কোনো উত্তর দেইনি, শুধু রিমার ব্যাগটা হাতে নিলাম আর তার হাত ধরে হাঁটতে শুরু করলাম। পেছনে পড়ে রইল বিশাল বাড়ি, বিলাসিতা, সম্পদ, সব কিছু। আর সামনে একটা ভাড়া বাসা, অভাব, সংগ্রাম, অনিশ্চয়তা। সেদিন রাতে আমরা ছোট্ট ভাড়া বাসার একটা রুমে বসেছিলাম। বাইরে বৃষ্টি হচ্ছিল। রিমা জানালার পাশে দাঁড়িয়ে, আমি চুপচাপ বসে। হঠাৎ সে ঘুরে দাঁড়ালো। একটা কথা বলবো? বলো। আমার কোনো আফসোস নেই। আমার চোখ ভিজে উঠল। সত্যি? হ্যাঁ, কারণ আমি আমার স্বামীর পাশে আছি। আমি তার হাত শক্ত করে ধরলাম, কিন্তু তখনও জানতাম না এটাই ছিল আসল গল্পের শুরু। কারণ সামান্য অপেক্ষা করছে ভয়ঙ্কর অভাব, শ্বশুরের অবহেলা, সমাজের তিরস্কার, সংসারের লড়াই। বিয়ের পর প্রথম সকাল, ঘুম ভাঙতে কয়েক সেকেন্ডে বুঝতে পারছিলাম না আমি কোথায় আছি। তারপর চোখ খুলে দেখি ছোট্ট একটা ভাড়া বাসা রুমে, জানালার পাশে দাঁড়িয়ে রিমা, হাতে চায়ের কাপ, মুখে হাসি। একসময় যে মেয়েটা এয়ার কন্ডিশন রুমে ঘুমাতো, আজ সে একটা সাধারণ ভাড়া বাসায় দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখে কোনো আফসোস নেই। ঘুম ভেঙেছে? চা খাবে? তুমি বানিয়েছো? হ্যাঁ। আমি কাপটা হাতে নিলাম। জীবনে এত সাধারণ একটা চা কখনো এত ভালো লাগেনি। কষ্ট হচ্ছে। রিমা আমার দিকে তাকিয়ে হেসে ফেলল। তুমি এই প্রশ্নটা দিনে কয়বার করবে? যতবার ভয় পাবো। তাহলে উত্তরটাও মনে রাখো, তোমার পাশে আছি, কষ্ট না। কথাটা শুনেই বুকের ভিতর অদ্ভুত শান্তি নেমে এলো। কিন্তু বাস্তবতা বেশি দিন অপেক্ষা করলো না। 1 সপ্তাহ পরই টাকার টান পড়তে শুরু করলো। আমার টিউশনির টাকা দিয়ে বাসা ভাড়া, বাজার, ওষুধ সব চালানো কঠিন হয়ে যাচ্ছিল। একদিন রাতে হিসাব করতে করতেই মাথা ধরে গেল, এই মাসটা কিভাবে চলবে। রিমা চুপচাপ বসেছিল,
হঠাৎই নিজের হাতের সোনার ব্রেসলেট খুলে টেবিলে রাখলো। এটা কেন? বিক্রি করে দাও। আমি সঙ্গে সঙ্গে মাথা নাড়লাম। না, কেন? তোমার জিনিস আমি বিক্রি করব না। এটা আমার না, মানে? এখন সব আমাদের। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। জীবনে প্রথমবার বুঝলাম সংসার শুধু ভালোবাসা না, সংসার মানে দুজন মানুষ একে অপরের জন্য ত্যাগ করা। এর মধ্যে আরেকটা আঘাত এলো। একদিন দুপুরে রিমা তার মাকে ফোন করেছিল। অনেকদিন পর ফোন ধরলেন তার মা। মা, ওপাশ থেকে কান্নার শব্দ এলো। কেমন আছিস মা? ভালো আছি। তুই বাসায় আয়। রিমার চোখ ভিজে উঠল। বাবা কি এখনো রাগ করে আছেন? ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তোর বাবা বলেছে তুই যদি ওই ছেলেকে ছেড়ে আসিস তাহলে দরজা খোলা। রিমার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। আর যদি না আসি? ওপাশ থেকে কোনো উত্তর এলো না, শুধু কান্নার শব্দ। সেদিন রাতে রিমা অনেকক্ষণ কাঁদলো। আমি তার পাশেই বসেছিলাম। আমি কি ভুল করেছি? কথাটা শুনে আমার বুকটা কেঁপে উঠল। না। তাহলে সবাই আমাদের বিরুদ্ধে কেন? আমি কোনো উত্তর খুঁজে পেলাম না, কারণ কখনো কখনো ভালোবাসার ভুল না হলেও সমাজ সেটাকে ভুল বানিয়ে দেয়। এরপরের কয়েক মাস ছিল ভয়ঙ্কর কঠিন। দিনে টিউশনি, রাতে পড়াশোনা, ভোরে আবার পড়া। বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা সামনে। একদিন রাতে পড়তে পড়তে হঠাৎ ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙলো রিমার ডাকে। রায়হান, উঠে পড়ো। কয়টা বাজে? রাত 3টা। আমি অবাক হয়ে তাকালাম। তুমি এখনো জেগে? রিমা হাসলো। তুমি ডিসি হবে আর আমি ঘুমাবো? আমি হেসে ফেললাম। যদি না হতে পারি? রিমা সঙ্গে সঙ্গে উত্তর দিল। তাহলে পৃথিবীতে কেউ পারবে না। সেদিন আবার নতুন করে পড়তে বসলাম, কারণ আমি জানতাম আমি একা না। আমার পেছনে একজন মানুষ দাঁড়িয়ে আছে, যে আমার নিজের থেকেও বেশি আমার স্বপ্নে বিশ্বাস করে। কিন্তু ঠিক তখনই নতুন একটা সমস্যার সামনে আসতে চলেছে। প্রিলিমিনারি পরীক্ষার আর মাত্র 10 দিন বাকি। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে। দিনে প্রায় 14-15 ঘন্টা পড়ছি। ঘুম কমে গেছে, বাইরের পৃথিবীর সাথে যোগাযোগও কমে গেছে। আর এই পুরো সময়টাতে রিমা আমার সবচেয়ে বড় শক্তি। রাতে পড়তে বসলে চা বানিয়ে দেয়, সকালে ঘুম থেকে ডাকে, আমি হতাশ হলে সাহস দেয়। একদিন রাত 2টায় পড়ছি, হঠাৎ রিমা একটা প্লেট নিয়ে এলো। এটা কি? খিচুড়ি। এখন রাত 2টায় ক্ষুধা লাগে না? আমি হেসে ফেললাম। তুমি না থাকলে আমি বাঁচতামই না। রিমা মুচকি হাসলো। তুমি ডিসি হওয়ার পরেও এই কথাটা মনে রাখবে? আমরা দুজনেই হেসে উঠলাম, কিন্তু সুখের মুহূর্তগুলো আবারও বেশিক্ষণ টিকলো না। 2 দিন পর দুপুরে দরজায় কড়া নাড়ার শব্দ হলো। আমি তখন টিউশনিতে, রিমা একা বাসায়। দরজা খুলতেই দেখলো বাইরে তার বাবা দাঁড়িয়ে। রিমা কয়েক সেকেন্ড স্থির হয়ে গেল। বাবা? ভদ্রলোক ভেতরে ঢুকে চারপাশে তাকালেন। ছোট্ট একটা ঘর, একটা পুরোনো ফ্যান, সাধারণ আসবাবপত্র। তার মুখে তার ছেলের হাসি ফুটে উঠল। কোনোদিন না। এটাই তোমার সুখের সংসার? রিমা চুপ। এই কষ্টের জন্যই এত নাটক করছিলে? ঠিক তখন আমি বাসায় ফিরলাম। দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে চমকে গেলাম। তিনি ধীরে ধীরে আমার দিকে তাকালেন। কেমন আছো? আলহামদুলিল্লাহ। দেখছি খুব ভালোই আছো। তার কথার ভেতরের বিদ্রুপটা আমি বুঝলাম, কিন্তু কিছু বললাম না। তিনি সোফায় বসলেন। আমার মেয়েকে নিয়ে কি দিতে ফিরেছো? আমি শান্ত গলায় বললাম, সম্মান। তিনি হেসে উঠলেন। সম্মান দিয়ে বাজার করা যায়? সম্মান দিয়ে ঔষধ কেনা যায়? সম্মান দিয়ে ভবিষ্যৎ গড়া যায়? আমার বুকের ভেতর আগুন জ্বলছিল, কিন্তু আমি চুপ ছিলাম। হঠাৎ রিমা কথা বলল। বাবা প্লিজ। চুপ। তারপর তিনি একটা খাম বের করলেন, টেবিলের উপর রাখলেন। এখানে কিছু টাকা আছে, মেয়েকে নিয়ে আমার বাসায় ফিরে আসো। আমি অবাক হয়ে তাকালাম। কি বললেন? সহজ কথা, মেয়েকে ছেড়ে দাও, বাকি জীবন তোমার কোনো সমস্যা হবে না। মুহূর্তের মধ্যে পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। রিমার চোখ বিস্ময় বড় হয়ে গেল। আমি ধীরে ধীরে খামটা হাতে নিলাম, তারপর সেটা আবার টেবিলের উপর রেখে দিলাম। স্যার, আমি গরিব, কিন্তু স্ত্রীকে বিক্রি করার মতো গরিব না। ভদ্রলোকের মুখ শক্ত হয়ে গেল। বড় বড় কথা বলছো? আমি প্রথমবার তার চোখের দিকে তাকালাম। না, শুধু নিজের সম্মান বাঁচানোর চেষ্টা করছি। রিমার চোখ ভিজে উঠল। কয়েক সেকেন্ড পর ভদ্রলোক উঠে দাঁড়ালেন। বের হওয়ার আগে বললেন, তোমার বিসিএস পরীক্ষা সামনে, তাই না? জি। তিনি ঠান্ডা গলায় বললেন, জীবনে অনেক স্বপ্ন ভাঙতে দেখেছি, তোমারটাও ভাঙবে। তারপর চলে গেলেন। দরজা বন্ধ হওয়ার পর অনেকক্ষণ কেউ কোনো কথা বললাম না। হঠাৎ রিমা আমার সামনে এসে দাঁড়ালো। তুমি ঠিক আছো? জানি না। ভয় পাচ্ছ? আমি কয়েক সেকেন্ড চুপ থেকে বললাম, আজকে প্রথমবার ভয় পাচ্ছি। কেন?
কারণ যদি আমি ব্যর্থ হই। রিমা আমার মুখে হাত রাখলো। তুমি ব্যর্থ হবে না। যদি হই? রিমা চোখের পানি মুছে বলল, তাহলে আবার চেষ্টা করবে। আমি তখনও তোমার পাশে থাকবো। সেদিন রাতে আমি নতুন করে বই খুললাম, কারণ এখন এই পরীক্ষা শুধু একটা চাকরির পরীক্ষা না, এটা আমার সম্মানের পরীক্ষা, আমার পরিবারের সম্মানের পরীক্ষা, আমার ভালোবাসার পরীক্ষা। আর মাত্র কয়েকদিন পরে সেই পরীক্ষা হবে। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার দিন ভোর 5টায় ঘুম ভাঙলো। আজকে দিনটার জন্য আমি প্রায় 1 বছর ধরে প্রস্তুতি নিয়েছি। হাজারো রাত জেগেছি, অসংখ্য স্বপ্ন দেখেছি। আর সেই স্বপ্নের প্রথম পরীক্ষা। ফজরের নামাজ পড়ে বইয়ের শেষ কয়েকটা পাতা দেখছিলাম, তখনই রিমার ফোন বেজে উঠল। ও ফোন ধরতেই মুখের রং বদলে গেল। কি হয়েছে? রিমা কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে বলল, মা ফোন করেছিল। আচ্ছা। বাবা হাসপাতালে। আমার বুক ধুক করে উঠল। কি হয়েছে? রাতে স্ট্রোক করেছে। মুহূর্তের জন্য আমি স্থির হয়ে গেলাম। যে মানুষটা আমাকে সবচেয়ে বেশি অপমান করেছে, যে মানুষটা আমাদের আলাদা করার চেষ্টা করেছে, আজ সে হাসপাতালে। রিমার চোখে পানি চলে এলো। আমি হাসপাতালে যেতে চাই। আমি 1 সেকেন্ডও দেরি করলাম না। চলো। কিন্তু আজ তোমার পরীক্ষা। আমি শান্ত গলায় বললাম, পরীক্ষা আবার দিতে পারবো, কিন্তু একজন বাবাকে হারালে আর ফিরে পাওয়া যাবে না। রিমা হঠাৎ কেঁদে ফেলল। হাসপাতালে। সকালে আমরা হাসপাতালে পৌঁছালাম। রিমার মা করিডোরে বসে কাঁদছেন। আমাদের দেখে তিনি উঠে দাঁড়ালেন। রিমা, মা মেয়ে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম। ঠিক তখনই একজন ডক্টর বের হলেন। তবে কয়েকদিন পর্যবেক্ষণ রাখতে হবে। সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো। হঠাৎই রিমার মা আমার দিকে তাকালেন। বাবা তুমি এসেছো? জি আন্টি। ভদ্রমহিলার চোখ ভিজে উঠল। তুমি খুব ভালো ছেলে। আমি কিছু বললাম না, কারণ ভালো ছেলে বলেই হয়তো এত অপমান সহ্য করেও আজ এখানে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পরে কেবিনে ঢোকার অনুমতি পাওয়া গেল। রিমার বাবা বিছানায় শুয়ে আছেন। আগের সেই শক্তিশালী মানুষটা এখন অনেক দুর্বল লাগছে। হঠাৎ তিনি চোখ খুললেন। প্রথম মেয়েকে দেখলেন, তারপর আমাকে। কয়েক সেকেন্ড আমাদের দিকে তাকিয়ে রইলেন, তারপর মুখ ফিরে নিলেন। আমি বুঝলাম, অসুস্থতা মানুষকে দুর্বল করতে পারে, কিন্তু অহংকার কেনা। হাসপাতালে থাকতে থাকতে দ্রুত সময় কেটে যাচ্ছিল। হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখি পরীক্ষা শুরু হতে আর 1 ঘন্টা বাকি। রিমা আমার দিকে তাকালো। তুমি এখনো যেতে পারবে। তুমি? আমি এখানে থাকবো। তুমি চিন্তিত? হ্যাঁ। তারপর সে আমার দুহাত শক্ত করে ধরলো। একটা কথা মনে রাখো। কি? তুমি শুধু নিজের জন্য পরীক্ষা দিচ্ছ না, আমাদের ভবিষ্যতের জন্য দিচ্ছ। আমার চোখ ভিজে উঠল। আমি দৌড়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছালাম। মনে হচ্ছিল মাথার ভেতর ঝড় চলছে। হাসপাতালে রিমা, তার বাবা, সব কিছু বারবার মনে পড়ছে। কিন্তু প্রশ্নপত্র হাতে পাওয়ার পর নিজেকে সামলে নিলাম। মনে মনে বললাম, আজ হারলে চলবে না। 3 ঘন্টা পর পরীক্ষা শেষ হলো। হল থেকে বেরিয়ে মনে হলো খারাপ হয়নি, বরং বেশ ভালোই হয়েছে। কিন্তু আমি তখনও ফলাফল নিয়ে ভাবিনি, কারণ আমার প্রথম চিন্তা ছিল হাসপাতালে ফিরে যাওয়া। সন্ধ্যায় হাসপাতালে ফিরে দেখি রিমা করিডোরে বসে আছে। আমাকে দেখে উঠে দাঁড়ালো। কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ। রিমার মুখে অনেকদিন পর একটা বড় হাসি ফুটে উঠল। কিন্তু ঠিক তখনই কেবিনের দরজা খুলল। রিমার বাবা আমাদের দিকে তাকিয়ে আছেন। আর জীবনে প্রথমবার তিনি এমন একটা কাজ করলেন যা দেখে আমি অবাক হয়ে গেলাম। তিনি ধীরে ধীরে হাত তুলে ইশারা করলেন, রায়হান, একটু ভিতরে আসো। আমি স্থির হয়ে গেলাম, কারণ এই মানুষটা কখনো আমাকে নিজের কাছে ডাকেননি। আর আজ তিনি নিজেই ডাকছেন। কিন্তু তিনি কি বলতে চান? ক্ষমা চাইবেন, নাকি আরও কোনো বড় ঝড় অপেক্ষা করছে? আমি কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। রিমার বাবা আমাকে ডাকছেন। এই মানুষটা একসময় আমাকে অপমান করেছেন, গরিব বলে তুচ্ছ করেছেন, তার মেয়ের জীবন থেকে দূরে সরে যেতে বলেছেন। আর আজ তিনি আমাকে নিজের কেবিনে ডাকছেন। রিমা আমার দিকে তাকালো। যাও। আমি ধীরে ধীরে কেবিনের ভিতর ঢুকলাম। রিমার বাবা বিছানায় হেলান দিয়ে বসে আছেন। অসুস্থতার কারণে মুখটা অনেক শুকিয়ে গেছে। আমি কাছে যেতেই তিনি চেয়ার দেখিয়ে বললেন, বসো। আমি চুপচাপ বসলাম। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর ধীরে ধীরে বললেন, পরীক্ষা কেমন হয়েছে? আমি অবাক হয়ে গেলাম। এটাই ওনার প্রথম প্রশ্ন। আলহামদুলিল্লাহ, ভালো। তিনি মাথা নেড়ে বললেন, ভালো। আবারও নীরবতা, তারপর তিনি জানালার দিকে তাকিয়ে বললেন, আজ সকালে শুনলাম পরীক্ষা ফেলে তুমি হাসপাতালে এসেছিলে। জি। কেন? আমি কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিলাম, কারণ আপনি রিমার বাবা। ভদ্রলোক আমার দিকে তাকালেন। মানুষ হিসেবে আমার কর্তব্য ছিল আসা। তার চোখে এক মুহূর্তের জন্য অদ্ভুত একটা পরিবর্তন দেখলাম। কয়েকদিন পর রিমার বাবা শারীরিক অবস্থা কিছুটা ভালো হলো। তাকে বাসায় নেওয়া হলো। আমরা আবারও নিজের জীবনে ফিরে গেলাম। কিন্তু একটা জিনিস বদলে গিয়েছিল।
আগের মতো আর ফোন করে অপমান করতেন না, হুমকি দিতেন না, তবে মেনেও নেননি। মাঝামাঝি একটা অবস্থান। এদিকে ফলাফলের অপেক্ষায়। এরপর শুরু হলো অপেক্ষা, প্রিলিমিনারির ফলাফলের অপেক্ষা। প্রতিদিন ওয়েবসাইট দেখি, ফেসবুক দেখি, গ্রুপে খোঁজ নেই। আর রিমা আমার চেয়ে বেশি চিন্তা করে। একদিন সকালে নাস্তা করছি, হঠাৎ রিমা দৌড়ে রুমে ঢুকলো। রায়হান, কি হয়েছে? রেজাল্ট? আমার বুক ধুক করে উঠল। বের হয়েছে? হ্যাঁ। আমি কাপা হাতে মোবাইল নিলাম, রোল নাম্বার খুঁজতে লাগলাম। একবার, দুবার, তিনবার। হঠাৎই চোখ আটকে গেল। আমার রোল নম্বর। আমি পাশ করেছি। কয়েক সেকেন্ড কিছুই বুঝতে পারছিলাম না। তারপর রিমা আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো। আমি জানতাম তুমি পারবে। আমার চোখও ভিজে উঠল, কারণ এটা শুধু একটা পরীক্ষার পাশ করা না, এটা ছিল দীর্ঘ অপমানের বিরুদ্ধে প্রথম জয়। কিন্তু আসল যুদ্ধ এখন শুরু। লিখিত পরীক্ষা প্রিলিমিনারির চেয়েও 1000 গুণ কঠিন। আমি আরও বেশি পড়াশোনায় ডুবে গেলাম। দিনরাত এক করে পড়ছি। একসময় নতুন একটা সমস্যা এলো। একদিন রাতে বাসার মালিক দরজায় কড়া নাড়লেন। রায়হান সাহেব, একটু কথা ছিল। জি বলুন। 2 মাসের ভাড়া বাকি। আমার মাথা নিচু হয়ে গেল। বাবার চিকিৎসা, সংসার, পরীক্ষার খরচ সব মিলে অবস্থা খারাপ। আমি আর বেশি দিন অপেক্ষা করতে পারবো না। তিনি চলে গেলেন। আমি বিছানায় বসে রইলাম। রিমা সব শুনেছে। হঠাৎ সে নিজের ব্যাগ নিয়ে এলো। ব্যাগ থেকে একটা ছোট্ট বাক্স বের করলো। তার বিয়ের সমস্ত সোনার চেন। এটা কেন? বিক্রি করে দাও। না। এবার না বললে না। এটা তোমার শেষ গহনা। রিমা মুচকে হাসলো। গয়না পরে কি হবে? আমার সবচেয়ে বড় গর্ব তো তুমি। আমি কিছু বলতে গিয়েও পারলাম না, শুধু চোখের কোণে পানি জমে উঠল। কিন্তু আমরা তখনও জানতাম না, লিখিত পরীক্ষার আগে আরও বড় ঝড় আসতে চলেছে। প্রিলিমিনারিতে পাশ করার পর আমার আত্মবিশ্বাস অনেক বেড়ে গিয়েছিল, কিন্তু বাস্তবতা তখনও কঠিন। সংসারের খরচ, বাড়ি ভাড়া, বাবার ওষুধ, আর সামনে লিখিত পরীক্ষা, সব মিলে জীবনটা যেন একসাথে 10টা যুদ্ধ লড়ছে। এর মধ্যে একদিন সন্ধ্যায় রিমা অস্বাভাবিক চুপচাপ হয়ে গেল। কি হয়েছে? রিমা কিছুক্ষণ চুপ থেকে বলল, বাবা আজ আমাকে ফোন করেছিলেন। আমার বুক ধুক করে উঠল। তারপর? উনি দেখা করতে বলেছেন। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। গত কয়েক মাসে অনেক কিছু বদলেছে, কিন্তু পুরোপুরি নয়। তুমি যাবে? জানি না। যেতে চাইলে যাও। তুমি রাগ করবে না? আমি হালকা হাসলাম। বাবা মায়ের সাথে দেখা করার জন্য রাগ করব কেন? রিমার চোখ ভিজে উঠল। পরদিন রিমা তার বাবার সাথে দেখা করতে গেল। সন্ধ্যায় ফিরে আসতে বুঝলাম কিছু একটা হয়েছে। তার মুখ ফ্যাকাশে। কি বলেছে? রিমা ধীরে ধীরে বসে পড়ল। বাবা এখনো আমাদের মেনে নেয়নি। আমি চুপ। উনি বলেছেন এখনো সময় আছে। আমি যদি তোমাকে ছেড়ে ফিরে যাই, সব কিছু আগের মতো করে দেবেন? আমি মাথা নিচু করলাম। কষ্ট লাগলো, কিন্তু অবাক হলাম না। কয়েকদিন পর লিখিত পরীক্ষার প্রস্তুতি পুরোদমে চলছে। একদিন দুপুরে আমি লাইব্রেরিতে, হঠাৎই ফোন এলো। অচেনা একটা নাম্বার। হ্যালো। আপনি কি রায়হান? জি। থানায় আসতে হবে। আমার বুক কেঁপে উঠল। কেন? এসে জানতে পারবেন। ফোন কেটে গেল। থানা? আমি দ্রুত থানায় চলে গেলাম। ভেতরে ঢুকতে একজন কর্মকর্তা আমাকে বসতে বললেন। আপনার বিরুদ্ধে অভিযোগ এসেছে। আমি হতবাক। কি অভিযোগ? আপনি নাকি জোর করে একজন মেয়েকে বিয়ে করেছেন। আমার মাথায় যেন বাজ পড়ল। কি? মেয়েটির নাম রিমা। আমি সব বুঝে গেলাম। রিমার বাবা। কিছুক্ষণ পর রিমাকেও ডাকা হলো। সে থানায় এসে স্পষ্টভাবে বলল, আমি নিজের ইচ্ছায় বিয়ে করেছি, কেউ আমাকে বাধ্য করেনি। কর্মকর্তা মাথা নেড়ে বললেন, তাহলে অভিযোগের ভিত্তি নেই। বিষয়টা সেখানেই শেষ হয়ে গেল। কিন্তু আমার ভেতরে একটা ঝড় শুরু হলো। আমি কখনো ভাবিনি আমাদের সম্পর্ক ভাঙার জন্য এত দূর যাওয়া হবে। রাতে বাসায় ফিরে অনেকক্ষণ চুপ করে বসেছিলাম। রিমা পাশে এসে বসলো। তুমি আমার উপর রাগ করেছ? কেন? এসব আমার জন্য হচ্ছে। আমি তার হাত ধরলাম। না, এসব হচ্ছে কারণ আমরা হাল ছাড়িনি। রিমা কাঁদতে শুরু করলো। আমি তোমাকে অনেক কষ্ট দিচ্ছি। তুমি আমার কষ্ট না, তুমি আমার শক্তি। সেদিন রাতে আমি ঘুমাইনি, বই খুলে বসেছিলাম। মনে হচ্ছিল এখন আর শুধু চাকরির জন্য পড়ছি না, আমি পড়ছি নিজের সম্মানের জন্য। আমি পড়ছি সেই মেয়েটার জন্য যে সব হারিয়ে আমার পাশে দাঁড়িয়েছে। আমি পড়ছি সেই বাবার জন্য যিনি এখনও বিশ্বাস করেন তার ছেলে একদিন বড় মানুষ হবে। আর আমি পড়ছি সেই মানুষটার জন্য যিনি আমাকে অপমান করেছেন, কারণ একদিন তাকে আমি দেখাতে চাই সময়ের মূল্য তার টাকায় না, তার চরিত্রে। কিন্তু ভাগ্য আরও বড় চমক জমিয়ে রেখেছিল।
যা আমার জীবনটাকে একদম তছনছ করে দেবে, ভেঙে দেবে। লিখিত পরীক্ষার আর মাত্র 7 দিন বাকি। আমার পুরো সময় এখন পড়াশোনার পেছনে যাচ্ছে। সকাল দুপুর রাত শুধু বই আর বই। রিমা আগের মতো পাশে আছে, আমার খাবার ঘুম পড়া রুটিন সব কিছু সামলে রাখছে। একদিন রাতে পড়তে পড়তে হঠাৎ খেয়াল করলাম বাবা অনেকক্ষণ ধরে কাশছেন। আমি তার রুমে গেলাম। বাবা, ডাক্তার দেখাবে? আরে না, বয়স হয়েছে, এসব হয়। কিন্তু কেন জানি আমার মনটা খারাপ হয়ে গেল। পরদিনও একই অবস্থা, তার পরদিনও। অবশেষে আমি বাবাকে হাসপাতালে নিয়ে গেলাম। কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষার পর ডক্টর আমাদের ডেকে পাঠালেন। ডক্টরের মুখটা খুব গম্ভীর। আমার বুক ধুকপুক করতে লাগলো। রোগীর কিছু জটিল সমস্যা দেখা দিয়েছে। কি সমস্যা? ডক্টর রিপোর্টের দিকে তাকালেন। দ্রুত চিকিৎসা শুরু করতে হবে। আমি চুপ করে গেলাম। বাবা পাশে বসে আছেন, কিন্তু তার মুখে কোনো ভয় নেই, যেন সব কিছু আগে মেনে নিয়েছেন। বাসায় ফেরার পর সেদিন রাতে আমি একা ছাদে বসেছিলাম। মনে হচ্ছিল জীবন আমাকে বারবার পরীক্ষা নিচ্ছে। ঠিক যখন বিসিএসের লিখিত পরীক্ষা সামনে, ঠিক তখনই বাবার অসুস্থতা। হঠাৎ পাশে এসে বসলেন বাবা। মন খারাপ? আমি কিছু বললাম না। পরীক্ষার জন্য চিন্তা করছিস? তোমার জন্য। বাবা হেসে ফেললেন। আমার জন্য চিন্তা করে লাভ নেই। কী সব বলছো? একটা কথা শুনবি। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। জীবনে সবাই একদিন চলে যায়। আমার বুক কেঁপে উঠল। এসব বলো না। কথা শেষ করতে দে। তিনি আমার কাঁধে হাত রাখলেন। আমি যদি কখনো নাও থাকি, থেমে যাবে না। আমার চোখ ভিজে উঠল। বাবা, তোর স্বপ্নটা পূরণ করবি, ডিসি হবে, এটাই আমার সবচেয়ে বড় ইচ্ছা। আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। 3 দিন পর বাবার অবস্থা হঠাৎ খারাপ হয়ে গেল। রাত 2টায় আবার হাসপাতালে নিতে হলো। মা কাঁদছেন, রিমাও কাঁদছে। আমি নিজেকে শক্ত রাখার চেষ্টা করছি, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ছি। আইসিইউর সামনে ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে। হঠাৎ ডক্টর বের হয়ে এলেন। আমরা সবাই উঠে দাঁড়ালাম। রোগী আপাতত স্থিতিশীল। আমরা একটু স্বস্তি পেলাম, কিন্তু এরপর যে কথাটা বললেন সেটা শুনে পৃথিবী যেন থমে গেল। ভবিষ্যৎ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। মায়ের কান্না আরও বেড়ে গেল। সেদিন রাতে আইসিইউর বাইরে বসে আছি। হঠাৎ রিমা আমার পাশে এসে বসলো। একটা কথা বলবো? বলো। তুমি শক্ত থাকো। চেষ্টা করছি। না, শুধু চেষ্টা না, তোমাকে শক্ত থাকতেই হবে। আমি তার দিকে তাকালাম। কারণ এখন তোমার পরিবার তোমার দিকে তাকিয়ে আছে। কথাটা শুনে আমি চুপ হয়ে গেলাম। হ্যাঁ, এখন আমি শুধু ছেলে না, একজন স্বামীও। আমার ভেঙে পড়ার সুযোগ নেই। পরদিন সকালে আমি হাসপাতালের করিডোরে বসেছিলাম। হঠাৎ ফোনে একটা নোটিফিকেশন এলো। বিশেষ লিখিত পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ হয়েছে। আমার বুক কেঁপে উঠল। একদিকে আইসিইউতে বাবা, অন্যদিকে জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। আমি জানি না কি করব। আর ঠিক তখনই আইসিইউ থেকে একজন নার্স দৌড়ে বের হয়ে এলেন। রায়হানের পরিবারে কেউ আছেন? আমরা সবাই উঠে দাঁড়ালাম। নার্সের মুখে আতঙ্ক। আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। কি হয়েছে বাবার? আর এই অবস্থায় আমি কি পরীক্ষায় বসতে পারবো? নার্সের কথা শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। রোগীর অবস্থা হঠাৎ খারাপ হয়ে গেছে। মায়ের মুখ থেকে চিৎকার বেরিয়ে এলো। আল্লাহ! আমি দ্রুত আইসিইউর দিকে এগিয়ে গেলাম, কিন্তু ভেতরে যেতে দেওয়া হলো না। কাচের ওপাশ থেকে শুধু দেখছিলাম ডক্টররা বাবাকে ঘিরে দাঁড়িয়ে আছেন। কেউ ইঞ্জেকশন দিচ্ছে, কেউ মনিটরের দিকে তাকিয়ে। আমার পুরো পৃথিবী যেন থেমে গেছে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। অবশেষে ডক্টর বের হয়ে এলেন। আমরা সবাই উঠে দাঁড়ালাম। আপাতত বিপদ কেটে গেছে। আমরা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কিন্তু পরের কথাটা শুনে আমার বুক ভারী হয়ে গেল। রোগীর শারীরিক অবস্থা খুব দুর্বল। পরিবারের সবাইকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। মায়ের চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ল। সেদিন বিকেলে ডক্টর অনুমতি দিলেন কয়েক মিনিটের জন্য বাবার সঙ্গে দেখা করা যাবে। আমি ধীরে ধীরে আইসিইউতে ঢুকলাম। বাবার চোখ খুলে আমার দিকে তাকালেন। মুখে অক্সিজেন মাস্ক, কিন্তু চোখে সেই আগের মায়া। আমি তার হাত ধরলাম। বাবা। বাবা খুব কষ্ট করে আমার হাত চেপে ধরলেন। পরীক্ষা? আমি মাথা নাড়লাম। এখন পরীক্ষা নিয়ে ভেবো না। বাবা আবার বললেন, পরীক্ষা দিবি? আমার চোখ ভিজে উঠল। তোমাকে রেখে যাব না। বাবা কষ্ট করে মাথা নাড়লেন। দিবি, আমার কথা রাখবি। আমি আর কথা বলতে পারলাম না। পরীক্ষার আগের রাতে আমি হাসপাতালের করিডোরে বসে আছি, হাতে বিসিএসের প্রবেশপত্র, কিন্তু বইয়ের একটা লাইনও মাথায় ঢুকছে না। হঠাৎ রিমা পাশে এসে বসলো। তুমি কি পরীক্ষায় যাবে না? আমি চুপ। উত্তর দাও। জানি না। কেন? যদি বাবার কিছু হয়ে যায়। রিমার চোখ ভিজে উঠল। আর যদি তুমি পরীক্ষাটা না দাও? আমি এবারে চুপ। তাহলে তোমার বাবা সবচেয়ে বেশি কষ্ট পাবেন।
কথাটা আমার বুকের ভেতর গিয়ে লাগলো। পরীক্ষার দিন হাসপাতাল থেকে সকালে বের হলাম, মায়ের হাত কাঁপছে। পরীক্ষা দিয়ে আয় বাবা। তুমি একা পারবে? তোর বাবা চাইছে তুই পরীক্ষা দে। আমি মায়ের হাত ধরে মাথা নিচু করলাম। পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র হাতে নিয়ে বাবার মুখটা বারবার মনে পড়ছিল। আইসিইউ, অক্সিজেন মাস্ক, দুর্বল চোখ। তবুও নিজেকে সামলে লিখতে শুরু করলাম, কারণ আজ শুধু আমার পরীক্ষা না, আজ আমার বাবার স্বপ্নের পরীক্ষা। 3 ঘন্টা ধরে লিখলাম। পরীক্ষা শেষ হলো, কিন্তু হল থেকে বের হওয়ার সাথে সাথেই মোবাইল অন করলাম। দেখলাম 17টা মিসড কল, মায়ের, রিমার, হাসপাতালের। আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। কাপা হাতে রিমাকে ফোন দিলাম। ওপাশে কান্নার শব্দ। তুমি কোথায়? পরীক্ষা শেষ হয়েছে। তাড়াতাড়ি হাসপাতালে আসো। কি হয়েছে? কয়েক সেকেন্ড নীরবতা, তারপর রিমার কাপা কণ্ঠ। বাবা তোমাকে দেখতে চাইছেন। আমি থমকে গেলাম। আমার বাবা? হ্যাঁ, উনি বারবার তোমার নাম বলছেন। আমি দৌড়ে হাসপাতালে রওনা দিলাম, কিন্তু আমার মনে হচ্ছিল এটা কি শেষ দেখা? আর যদি সত্যি শেষ দেখা হয়, তাহলে বাবা আমাকে কি বলতে চান? হাসপাতালের করিডোরে আমি প্রায় দৌড়েই যাচ্ছিলাম। হাত পা কাঁপছে, বুকের ভেতরটা ভারী হয়ে আছে। বারবার মনে হচ্ছে এটা কি বাবার সাথে আমার শেষ দেখা? আইসিইউর সামনে পৌঁছাতে মা আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। তাড়াতাড়ি যা বাবা, তোর বাবা শুধু তোকে দেখতে ইচ্ছে করছে। আমার গলা শুকিয়ে গেল। ধীরে ধীরে ভেতরে ঢুকলাম। বাবা আগের চেয়ে অনেক দুর্বল, চোখ দুটো হাত খোলা, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি গিয়ে তার হাত ধরলাম। বাবা। বাবা ধীরে ধীরে চোখ খুললেন। আমাকে দেখে ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। সেই হাসিটা দেখে আমার বুক ভেঙে যেতে লাগলো। পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে বাবা। বাবার চোখ চকচক করে উঠল। আমি জানতাম। আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। বাবা কষ্ট করে কথা বলছিলেন। একটা কথা রাখবি? 100টা রাখবো। মানুষ হবি। আমি অবাক হয়ে তাকালাম। বড় অফিসার হওয়ার আগে মানুষ হবি। গরিব মানুষের কষ্ট ভুলবি না। ক্ষমতা পেলে অহংকার করবি না। মাথা নিচু করে কাঁদতে লাগলাম। কথা দিচ্ছি বাবা। বাবা আবারও বললেন, আর রিমার খেয়াল রাখবি। আমি রিমার দিকে তাকালাম। সে বাইরে দাঁড়িয়ে কাঁদছে। মেয়েটা তোকে অনেক ভালোবাসে। আমি বাবার হাত শক্ত করে ধরলাম। রাখবো বাবা। সেই রাতে বাবার অবস্থা আরও খারাপ হলো। ডক্টররা ছোটাছুটি করছেন। আমরা সবাই বাইরে দাঁড়িয়ে। মা কাঁদছেন, রিমাও কাঁদছে। আমি দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু আমার চোখে কোনো পানি নেই। কারণ কখনো কখনো মানুষ এত বেশি কষ্ট পায় যে তখন কান্নাও আসে না। ভোর 4টায় হঠাৎ আইসিইউর দরজা খুলে গেল। একজন ডক্টর বের হলেন। তার মুখের দিকে তাকিয়ে আমি সব বুঝে গেলাম। আমরা দুঃখিত। বাকিটা শুনতে পারলাম না। আমার পৃথিবী থেমে গেল। আমার বাবা, আমার সবচেয়ে বড় শক্তি, আমার সবচেয়ে বড় বন্ধু, আর সবচেয়ে বড় স্বপ্ন দ্রষ্টা চলে গেলেন। পুরো গ্রাম ভরে গেছে জানাজাতে। বাবাকে সবাই কতটা ভালোবাসতো সেদিন বুঝলাম। একজন বৃদ্ধ এসে আমার কাঁধে হাত রাখলেন। তোমার বাবা খুব সৎ মানুষ ছিলেন। আরেকজন বললেন, তোমার বাবা কখনো কারো ক্ষতি করেননি। আমি চুপচাপ শুনছিলাম, কারণ সেদিন আমি বুঝলাম মানুষ টাকা রেখে যায় না, মানুষ রেখে যায় সম্মান। এরপর কেটে যায় কয়েকটা দিন। বাবা জানাজার কয়েকদিন পরেই বাবার আলমারি গোছাচ্ছিলাম। হঠাৎ একটা পুরনো ডায়েরি পেলাম। পাতাগুলো উল্টোতে উল্টোতে একটা জায়গায় চোখ আটকে গেল। সেখানে লেখা, আমার ছেলে রায়হান একদিন বড় অফিসার হবে। আমি হয়তো সেই দিনটা দেখে যেতে পারবো না, কিন্তু আমি জানি সে পারবে। আমার চোখ ঝাপসা হয়ে গেল। ডায়েরিটা বুকে চেপে অনেকক্ষণ কেঁদেছিলাম। সেদিন রাতে আমি বাবার কবরের পাশে দাঁড়িয়েছিলাম। চারপাশে নিস্তবতা, আকাশে চাঁদ। বাবা, আমি কথা দিচ্ছি, আমি থামবো না, তোমার স্বপ্ন পূরণ করব। সেই রাতে আমার জীবনের সবচেয়ে বড় শপথ নেওয়া হলো। আর সেই শপথই আমাকে পরবর্তী কয়েক বছর এমন জায়গায় নিয়ে যাবে যেটা একসময় শুধু স্বপ্নই ছিল। কিন্তু তার আগে অপেক্ষা করছে আরও কষ্ট। কারণ বাবার মৃত্যুর পর সংসারের পুরো দায়িত্ব এখন আমার কাঁধে। আর ঠিক সেই সময় একটা সুখবর আসবে, যে সুখবর প্রথমবারে আমার জীবনে আলো ফিরিয়ে আনবে। বিশেষ লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হতে যাচ্ছে। বাবার মৃত্যুর পর প্রায় 1 মাস কেটে গেছে, কিন্তু এখনও মনে হয় বাবা যেন কোথাও আছেন। হয়তো স্কুলে গেছেন, হয়তো বিকালে ফিরে আসবেন, হয়তো দরজা খুলে বলবেন, রায়হান পড়াশোনা কেমন চলছে? কিন্তু বাস্তবতা অন্য কথা বলে। এখন ঘরের এক কোণ খালি, খাবার টেবিলে একটা চেয়ার খালি, আর আমার জীবনের একটা বড় অংশও খালি। বাবা চলে যাওয়ার পর সংসারের পুরো দায়িত্ব আমার কাঁধে এসে পড়ল। মায়ের ওষুধ, বাসা ভাড়া, সংসারের খরচ, সব কিছু। অনেক সময় মনে হতো আমি কি পারবো, কিন্তু প্রতিবারই বাবার ডায়েরি সে কথাগুলো মনে পড়তো। আমার ছেলে পারবে, আর আমি আবার উঠে দাঁড়াতাম।
এদিকে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের সময় ঘনিয়ে আসছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি, ওয়েবসাইট দেখি, দুপুরে দেখি, রাতে দেখি। আর রিমা আমার চেয়েও বেশি উত্তেজিত। আজকে বের হবে না? জানি না, আমার মনে হচ্ছে আজকেই হবে। তোমার মনে প্রতিদিনই হয়। একদিন সকালে টিউশন থেকে ফিরছি, হঠাৎ বাড়ি থেকে চিৎকার শোনা গেল। রায়হান, রায়হান, আমি দৌড়ে বের হলাম। পলাশ হাঁপাচ্ছে। কি হয়েছে? রেজাল্ট? আমার বুক কেঁপে উঠল। বের হয়েছে? হ্যাঁ। আমার হাত কাঁপতে শুরু করলো। দ্রুত মোবাইল বের করলাম, ওয়েবসাইট খুললাম, রোল নাম্বার খুঁজতে লাগলাম। একবার দুবার, হঠাৎই চোখ আটকে গেল। আমার রোল নাম্বার! আমি লিখিত পরীক্ষায় পাশ করেছি। মুহূর্তের জন্য সব কিছু যেন থেমে গেল। আমি শুধু স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। বিশ্বাস হচ্ছিল না। এরপর হঠাৎ রিমা আমাকে জড়িয়ে ধরলো। আমি জানতাম। তার চোখে পানি, আমার চোখে পানি। মাকে খবরটা দেওয়ার পর তিনি চুপ হয়ে গেলেন। কয়েক সেকেন্ড পরে কাঁদতে শুরু করলেন। তোর বাবা আজ বেঁচে থাকলে কত খুশি হতো। কথাটা শুনে আমার বুকটা মোচড় দিয়ে উঠল। সত্যি, আজ বাবা থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন। সেই দিনটা মোটামুটি আনন্দের সাথে পার হয়ে গেল। সন্ধ্যা একটু অচেনা নাম্বার থেকে হঠাৎ ফোন এলো। আমি রিসিভ করলাম। হ্যালো। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা, তারপর একটা পরিচিত কণ্ঠ। আমি বলছি। আমি অবাক হয়ে গেলাম। অনেকদিন পর ওনার ফোন। জি স্যার। লিখিত পরীক্ষায় পাশ করেছি শুনলাম। জি। কিছুক্ষণ নীরবতা, তারপর তিনি বললেন, অভিনন্দন। আমি স্তব্ধ হয়ে গেলাম। জীবনে প্রথমবার তিনি আমাকে অভিনন্দন জানালেন। যদিও কণ্ঠে এখনও দূরত্ব ছিল, তবুও এটা একটা পরিবর্তন। এখন সামনে ভাইবা, সবচেয়ে কঠিন ধাপ। রিমা একটা নতুন রুটিন বানিয়ে দিল। সকাল 6টায় উঠবে, পত্রিকা পড়বে, কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে। আমি হেসে বললাম, তুমি আমার স্ত্রী না, কোচিং সেন্টার। রিমাও হেসে ফেলল। সেদিন রাতে বাবার ডায়েরিটা আবার খুললাম। পাতার ভাঁজে একটা ছোট্ট কাগজ পেলাম। সেখানে বাবার হাতের লেখা, যেদিন তুই বড় কিছু অর্জন করবি, সেদিন আকাশের দিকে তাকিয়ে আমাকে মনে করিস। আমার চোখ ভিজে উঠল। জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালাম। মনে হলো বাবা কোথাও থেকে যেন দেখছেন। কিন্তু আমি তখনও জানতাম না, ভাইবার আগে আরও একটা বড় ঘটনা অপেক্ষা করছে। কারণ কয়েকদিন পর রিমা এমন একটা খবর দেবে, যা শুনে আমার জীবনের সব কষ্ট এক মুহূর্তের জন্য ভুলে যাব। আর সেই খবর বদলে দেবে আমার আর রিমার পুরো ভবিষ্যৎ। লিখিত পরীক্ষায় পাশ করার পর আমার জীবনে প্রথমবার মনে হয়েছিল, হয়তো সত্যি আমি পারবো, হয়তো বাবার স্বপ্নটা পূরণ হবে, হয়তো একদিন সবাইকে প্রমাণ দিতে পারবো একজন সাধারণ স্কুল শিক্ষকের ছেলেও বড় হতে পারে। এখন সামনে শুধু ভাইবা, শেষ ধাপ, শেষ যুদ্ধ। একদিন রাতে পড়তে বসেছি, হঠাৎ খেয়াল করলাম রিমা অদ্ভুত চুপচাপ। সাধারণত সে অনেক কথা বলে, কিন্তু আজকে যেন অন্যরকম। কি হয়েছে? কিছু না। মিথ্যা বলছো? না। তোমাকে আমি চিনি। রিমা মাথা নিচু করে বসে রইল। তারপর ধীরে ধীরে আমার হাতে একটা রিপোর্ট দিল। আমি অবাক হয়ে রিপোর্টটা খুললাম। প্রথমে কিছুই বুঝলাম না, তারপর হঠাৎ চোখ আটকে গেল। কয়েক সেকেন্ড আমি স্থির হয়ে বসে রইলাম। রিমা! আমার গলা কাঁপছিল। এটা কি সত্যি? রিমার চোখ ভিজে উঠল। সে মাথা নেড়ে বলল, হ্যাঁ। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি বাবা হতে যাচ্ছি। কয়েক সেকেন্ড আমি কোনো কথা বলতে পারলাম না, শুধু রিমার দিকে তাকিয়ে থাকলাম। তারপর তাকে জড়িয়ে ধরলাম। আমার চোখ দিয়ে পানি বের হয়ে এলো। ধন্যবাদ। রিমা হেসে কাঁদতে লাগলো। আমাকে ধন্যবাদ দিচ্ছ কেন? কারণ তুমি আমার পৃথিবীর সবচেয়ে বড় উপহারটা দিয়েছো। সেদিন রাতে আমরা অনেকক্ষণ গল্প করলাম। ছেলে হলে কি নাম রাখবে? বাবা রাখবে। কথাটা বলেই থেমে গেলাম, কারণ বাবা তো আর নেই। রিমা আমার হাত ধরে বলল, উনি আছেন, সব সময় থাকবেন। আমার চোখ আবার ভিজে উঠল। দায়িত্ব আরও বেড়ে গেল। পরের দিন থেকে আমি নতুন উদ্যমে পড়তে শুরু করলাম। আগে নিজের জন্য লড়তাম, তারপর রিমার জন্য, এখন আমার অনাগত সন্তানের জন্য। আমি চাই না আমার সন্তান কোনোদিন কষ্ট পাক। আমি চাই না তাকে কখনো অপমান সহ্য করতে হোক। একদিন বিকেলে বাজার থেকে ফিরছি, হঠাৎই সামনে একটা গাড়ি এসে থামলো। দেখলাম রিমার বাবা। আমি অবাক হয়ে গেলাম। উনি গাড়ি থেকে নামলেন, কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর ধীরে বললেন, একটু কথা ছিল। আমরা রাস্তার পাশে একটা চায়ের দোকানে বসলাম। জীবনে কখনো ভাবিনি এই মানুষটার সাথে আমি চায়ের দোকানে বসবো। কিছুক্ষণ নীরবতার পর তিনি বললেন, শুনছি তুমি বাবা হতে যাচ্ছ। আমি মাথা নেড়ে বললাম, জি। তিনি দীর্ঘ শ্বাস ফেললেন। সময় খুব দ্রুত বদলে যায়। আমি চুপ। হঠাৎ তিনি এমন একটা কথা বললেন, যা শুনে আমি অবাক হয়ে গেলাম। রিমা কেমন আছে? প্রথমবার তিনি মেয়ের খবর আমার কাছে জানতে চাইলেন। প্রথমবার তার কণ্ঠে রাগের বদলে উদ্বেগ ছিল। আলহামদুলিল্লাহ, ভালো আছে।
তিনি মাথা নেড়ে চুপ হয়ে গেলেন। বিদায় নেওয়ার আগে শুধু বললেন, নিজের খেয়াল রেখো। আমি কিছু বলতে পারলাম না, কারণ আমি বুঝতে পারছিলাম তার মন ধীরে ধীরে বদলাচ্ছে। কয়েকদিন পর বহু প্রতীক্ষিত খবর এলো। বিশেষ ভাইবার তারিখ প্রকাশ হয়েছে। আমার নাম তালিকায় আছে। রিমা খুশিতে কেঁদে ফেলল। মা সেজদায় পড়ে গেলেন। আর আমি আকাশের দিকে তাকিয়ে শুধু একটা কথাই বললাম, বাবা আর একটু দোয়া করো। কিন্তু আমরা তখনও জানতাম না ভাইবার দিন এমন একটা ঘটনা ঘটবে যা আমাকে, আমার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে। ভাইবার দিন আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর একটি। সকালে ঘুম থেকে উঠে বাবার ছবিটার সামনে দাঁড়ালাম। ছবির দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড চুপ করে রইলাম। তারপর ধীরে বললাম, বাবা আজ তোমার জন্যই যাচ্ছি, আমার জন্য দোয়া করো। মনে হলো বুকের ভেতরটা হালকা হয়ে গেল। বাসা থেকে বের হওয়ার আগে রিমা আমার শার্টের কলার ঠিক করে দিচ্ছিল। আজ অনেকদিন পর তার চোখে সেই পুরনো ভালোবাসার ঝিলিক দেখলাম। নার্ভাস? একটু। মিথ্যা। অনেকটা। রিমা হেসে ফেলল। ভয় পেও না, যেভাবে কথা বলো সেভাবেই বলবে। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। তারপর সে আমার হাত ধরে বলল, মনে রাখবে তুমি কোনো সাধারণ মানুষ না। তাই নাকি? হ্যাঁ, তুমি আমার হিরো। আমি হেসে ফেললাম। কয়েক ঘন্টা পর আমি ভাইবা বোর্ডের সামনে গেলাম। হৃদস্পন্দন দ্রুত চলছে। একজন কর্মকর্তা দরজা খুলে বললেন, মিস্টার রাহান আসুন। আমি ভেতরে গেলাম। সামনে কয়েকজন বোর্ড সদস্য। তারা বিভিন্ন প্রশ্ন করলেন, প্রশাসন, বাংলাদেশের অর্থনীতি, আইন, সাময়িক বিষয়ে। আমি শান্তভাবে উত্তর দিলাম। কিন্তু হঠাৎ একজন সদস্য এমন একটা প্রশ্ন করলেন যা আমাকে থামিয়ে দিল। আপনি কেন প্রশাসন ক্যাডারে আসতে চান? আমি কয়েক সেকেন্ড চুপ করে রইলাম। তারপর বললাম, কারণ আমি গরিব মানুষের কষ্ট খুব কাছ থেকে দেখেছি। আমার বাবা একজন সাধারণ শিক্ষক ছিলেন। আমি চাই দায়িত্ব পেলে মানুষের পাশে দাঁড়াতে। পুরো রুম কয়েক সেকেন্ড নীরব হয়ে গেল। তারপর একজন সদস্য মাথা নেড়ে হাসলেন। ভাইবা শেষ হওয়ার পর মনে হচ্ছিল আলহামদুলিল্লাহ, খারাপ হয়নি। কিন্তু আমি তখনও জানতাম না বাইরে আমার জন্য আরও বড় চমক অপেক্ষা করছে। গেটের বাইরে বেরোতেই দেখলাম একটা গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির পাশে রিমা, আর তার পাশে রিমার বাবা। আমি অবাক হয়ে গেলাম। কয়েক মাস আগে যে মানুষটা আমাকে সহ্য করতে পারতেন না, আজ তিনি আমার জন্য অপেক্ষা করছেন। আমি কাছে যেতেই তিনি বললেন, ভাইবা কেমন হয়েছে? আমি কিছুটা বিস্মিত হয়ে উত্তর দিলাম, ভালো হয়েছে। তিনি মাথা নেড়ে বললেন, ভালো। তারপর হঠাৎ আমার কাঁধে হাত রাখলেন। জীবনে প্রথমবার। আমি চাই তুমি সফল হও। আমার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। রিমাও অবাক। ফেরার পথে গাড়িতে বসে তিনি অনেকক্ষণ চুপ ছিলেন। হঠাৎ বললেন, একটা কথা স্বীকার করব? আমরা দুজনে তার দিকে তাকালাম। আমি ভুল করেছিলাম। পুরো গাড়ি নিস্তব্ধ। আমি শুধু টাকাকেই সব কিছু মনে করতাম। কিন্তু হাসপাতালে যেদিন তুমি আমার জন্য পরীক্ষা ছেড়ে চলে এসেছিলে, সেদিন প্রথম বুঝেছিলাম মানুষ টাকায় বড় হয় না। আমার গলা শুকিয়ে গেল। তারপরেও অহংকার আমাকে আটকেছিল। আজ আর আটকাতে পারলাম না। রিমার চোখ ভিজে উঠল। বাসার সামনে গাড়ি থামলো। নামার আগে তিনি ধীরে বললেন, বাবা। আমি থমকে গেলাম। তিনি প্রথমবার আমাকে বাবা বলে ডাকলেন। আমাকে ক্ষমা করে দিও। আমার চোখও ভিজে উঠল। আমি দ্রুত তার হাত ধরলাম। এসব বলবেন না। বলতেই হবে, কারণ আমি একজন ভালো মানুষকে চিনতে দেরি করেছি। সেদিন রাতে বাসায় ফিরে মনে হচ্ছিল বহু বছরে একটা বোঝা নেমে গেছে। কিন্তু সবচেয়ে বড় সুখবর তখন আসেনি, কারণ কয়েক মাস পর প্রকাশ হবে বিসিএসের চূড়ান্ত ফলাফল। ভাইবার পর প্রায় 3 মাস কেটে গেছে। এই 3 মাস যেতে 3 বছর লেগেছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মনে হয় আজ কি রেজাল্ট হবে। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে মনে হয় আর কতদিন অপেক্ষা। জীবনে সবচেয়ে কঠিন অপেক্ষা সম্ভবত সফলতার অপেক্ষা। এরই মধ্যে রিমার শারীরিক অবস্থা বদলাতে শুরু করেছে। মা হতে চলেছে সে। একদিন সকালে বমি করছিল। আমি দৌড়ে পানি নিয়ে গেলাম। ডক্টর দেখাবো? রিমা হেসে ফেলল। তুমি তো আমার চেয়েও বেশি ভয় পাও। অবশ্যই, তোমাদের দুজনের দায়িত্ব এখন আমার। রিমা মুচকি এসে আমার হাত ধরল। একটা কথা বলবো? বলো। আমি খুব ভাগ্যবতী। কেন? কারণ আমি তোমাকে পেয়েছি। আমার চোখ ভিজে উঠল। একসময় যে মেয়েটা আমাকে পাত্তাই দিতে চাইতো না, আর সে মেয়েটা আমার হাত শক্ত করে ধরে ভবিষ্যতের স্বপ্ন দেখে। একদিন রাতে মা বসেছিলেন। হঠাৎ বললেন, তোর বাবা থাকলে আজ খুব খুশি হতো। আমি চুপ করে রইলাম। ছোটবেলা থেকেই সবাইকে বলতো আমার ছেলে একদিন বড় অফিসার হবে। আমার বুকটা ভারী হয়ে উঠল, কারণ বাবার স্বপ্ন এখন আমার সবচেয়ে বড় দায়িত্ব। অবশেষে সেই দিনও চলে এলো। ভোরবেলা ঘুম ভাঙলো ফোনের শব্দে। দেখে পলাশ কল করেছে। আমি ফোন ধরতে ওপাশ থেকে চিৎকার, রায়হান, রেজাল্ট। আমি বিছানা থেকে লাফ দিয়ে উঠলাম।
বের হয়েছে? হ্যাঁ। আমার হাত কাঁপতে শুরু করলো। রিমা ঘুম থেকে উঠে গেছে। কি হয়েছে? রেজাল্ট বের হয়েছে। তার মুখ মুহূর্তে ফ্যাকাশ হয়ে গেল। মোবাইল ওয়েবসাইটে ঢুকলাম। নেটওয়ার্ক যেন আজ ইচ্ছে করে ধীর হয়ে গেছে। প্রতিটা সেকেন্ড যেন এক একটা মিনিট মনে হচ্ছে। অবশেষে তালিকা খুলল। আমি কাপা হাতে রোল নম্বর খুঁজতে লাগলাম, একবার দুবার, তারপর হঠাৎই আমার চোখ আটকে গেল। আমার নাম রায়হান। বাংলাদেশ সিভিল সার্ভিস, প্রশাসন। আমি নির্বাচিত হয়েছি। কয়েক সেকেন্ড কিছুই বুঝতে পারছিলাম না, মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছি। তারপর হঠাৎ রিমা চিৎকার করে উঠল। তুমি পেরেছো। সে আমাকে জোরে ধরে কাঁদতে লাগলো। আমার চোখ দিয়ে পানি বেরোতে লাগলো, কারণ এত বছরের কষ্ট, অপমান, অভাব, অপেক্ষা সব কিছুর মূল্য আজ পেয়েছি। মাকে খবরটা দেওয়ার পর তিনি শেষদায় পড়ে গেলেন। কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহ আমার স্বামীর স্বপ্ন পূরণ করে দিয়েছে। আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। সেদিন বিকেলে আমি বাবার কবরের পাশে গেলাম, হাতে ফলাফলের কাগজ, চারপাশে নীরবতা। আমি ধীরে ধীরে কাগজটা কবরের পাশে রেখে বললাম, বাবা, আমি পেরেছি। চোখ থেকে পানি গড়িয়ে পড়তে লাগলো। তোমার ছেলে ডিসি হওয়ার পথে প্রথম ধাপ পার করেছে। মনে হলো বাতাসটা একটু অন্যরকম, যেন বাবা কোথা থেকে শুনছেন। রাতে বাসায় ফিরতেই দেখলাম রিমার বাবা বসে আছেন, তার চোখে আনন্দ। আমি ভেতরে ঢুকতেই তিনি উঠে দাঁড়ালেন। তারপর সবার সমান আমাকে জড়িয়ে ধরলেন। আমি অবাক হয়ে গেলাম। আমি গর্বিত। আমার চোখ ভিজে উঠল। আজ তুমি শুধু আমার জামাই না, আজ তুমি আমার ছেলে। রিমা পাশে দাঁড়িয়ে কাঁদছিল, কারণ বহু বছরের দূরত্ব আজ শেষ হয়ে গেছে। কিন্তু গল্প এখানেই শেষ না, কারণ বিসিএসে নির্বাচিত হওয়া আর জেলার ডিসি হওয়া এক জিনিস না। এখন শুরু হবে ট্রেনিং, প্রথম পোস্টিং, ক্ষমতার করিডোর, নতুন ষড়যন্ত্র, নতুন শত্রু। আর ঠিক সেই সময়ে আমার জীবনে এমন এক মানুষ আসবে যে আমার সফলতা সহ্য করতে পারবে না। আর সেই মানুষটার কারণেই শুরু হবে জীবনের সবচেয়ে বড় লড়াই। বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশ পাওয়ার পর আমার জীবন যেন একদিকে বদলেই গেল। যে মানুষগুলো একসময় আমাকে দেখে মুখ ফিরে নিত, আজ তারা এসে হাত মেলাচ্ছে। যারা বলতো গরিবের ছেলে কিছু করতে পারবে না, আজ তারাই বলছে আমরা তো আগেই জানতাম রায়হান একদিন অনেক বড় হবে। আমি শুধু হাসতাম, কারণ আমি জানি সফলতার পরে সবাই পাশে আসে, কিন্তু ব্যর্থতার সময়ে পাশে থাকা মানুষটাই আসল মানুষ। আমার জীবনে সেই মানুষটা ছিল রিমা। কয়েক মাস পর প্রশাসন একাডেমিতে প্রশিক্ষণ শুরু হলো। প্রথম দিন ক্যাম্পাসে ঢুকে মনে হচ্ছিল স্বপ্নের ভেতরে আছি। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসা মেধাবী ছেলে মেয়েরা সবাই বিসিএস ক্যাডার। যেখানে আমার পরিচয় হলো অনেকের সাথে। তাদের মধ্যে একজন ছিল সাইম রহমান। প্রথম দিন থেকে ছেলেটা অদ্ভুত, বাইরে ভদ্র, ভেতরে অহংকারী। বাবা বড় ব্যবসায়ী, রাজনৈতিক যোগাযোগও আছে। সে প্রায় নিজের ক্ষমতা নিয়ে কথা বলতো। একদিন দুপুরে ক্যান্টিনে বসেছিলাম, সাইম আমার পাশে এসে বসলো। শুনেছি তুমি স্কুল শিক্ষকের ছেলে। জি। বাহ, অনেক দূর চলে এসেছো। কথাটা শুনতে ভালো লাগলেও তার চোখের পাশে অন্য কিছু বলছিল। অন্যদিকে রিমার গর্ভাবস্থারও 7 মাস চলছে। আমি প্রায় প্রতিদিন ভিডিও করে কথা বলি। একদিন রাতে ফোন দিলাম, কেমন আছো? তোমাকে ছাড়া ভালো লাগছে না। আর কয়েক মাস। রিমা হেসে বলল, তোমার ছেলে কিন্তু সারাদিন লাথি মারে। যদি মেয়ে হয় তাহলে বাবার মতো জেদি হবে। আমরা দুজনে হেসে উঠলাম। 6 মাসের প্রশিক্ষণও শেষ হলো, ফলাফলও প্রকাশ হলো। আমি ব্যাচের সেরাদের একজন। প্রশিক্ষক আমাকে আলাদা করে ডেকে বললেন, তোমার মধ্যে নেতৃত্বের গুণ আছে, এটাকে ধরে রাখতে হবে। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। প্রশিক্ষণ শেষ হওয়ার পর 1 সপ্তাহ পর হঠাৎ রাত 3টায় ফোন বেজে উঠলো। দেখি মা ফোন করেছে। আমার বুক কেঁপে উঠল। মা? ও পাশে কান্নার শব্দ। আমি ভয় পেয়ে গেলাম। কি হয়েছে মা? তারপর মায়ের কণ্ঠ, তুই বাবা হয়েছিস। আমার শরীর কেঁপে উঠল। কি? আল্লাহ তোকে ছেলে সন্তান দিয়েছে। আমার চোখ ঝাপসা হয়ে গেল। আমি দ্রুত হাসপাতালে পৌঁছালাম। রিমা ক্লান্ত, কিন্তু মুখে তৃপ্তির হাসি। আর তার পাশে ছোট্ট একটা শিশু, আমার ছেলে। আমি কাপা হাতে তাকে কোলে নিলাম। মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসটা আমার হাতে। নাম কি রাখবে? আমি কয়েক সেকেন্ড চুপ করে রইলাম। আরিয়ান। রিমা মুচকে হাসলো। এরপর কেটে গেল কয়েক সপ্তাহ। কয়েক সপ্তাহ পরে প্রথম পোস্টিংয়ের চিঠি এলো। আমাকে সহকারী কমিশনার এসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পুরো পরিবার আনন্দে আত্মহারা। কিন্তু ঠিক সেই দিনই একটা ঘটনা ঘটল, যা ভবিষ্যতে ঝড়ের ইঙ্গিত দিল। সাইম আমাকে ফোন করলো। অভিনন্দন। ধন্যবাদ। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর সে বলল, তবে মনে রেখো, প্রশাসনে শুধু মেধা দিয়ে টিকে থাকা যায় না।
আমি দ্রুত ভুরু কুঁচকে গেলাম। মানে? সাইম হালকা হেসে বলল, সামনে বুঝবে। ফোন কেটে গেল। আমি কিছুক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে রইলাম, কারণ তার কণ্ঠে একটা অদ্ভুত হুমকি ছিল। আর আমি জানতাম না এই সাইমে একদিন আমার জীবনের সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে উঠবে। আর তার কারণেই আমার ক্যারিয়ার, পরিবার এবং সম্মান একসাথে ঝুঁকির মুখে পড়বে। প্রথম পোস্টিং পাওয়ার পর জীবনে নতুন অধ্যায় শুরু হলো। এখন আমি প্রশাসনের একজন কর্মকর্তা। বাবার স্বপ্নের পথে আরও এক ধাপ এগিয়ে গেছি, কিন্তু দায়িত্ব অনেক বেড়ে গেছে। সকাল থেকে রাত পর্যন্ত অফিস, ফাইল, মিটিং, মাঠ পর্যায়ের কাজ। তবুও দিনের শেষে বাসায় ফিরলে সব ক্লান্তি দূর হয়ে যেত, কারণ বাসায় অপেক্ষা করতো রিমা আর ছোট্ট আরিয়ান। ছেলেটার বয়স এখন 3 মাস। আমি বাসায় ফিরলে হাত পা নাড়িয়ে হাসতে শুরু করে। একদিন তাকে কোলে নিয়ে বসেছিলাম। দেখেছো? কি? তোমাকে দেখলেই হাসে। আমি ছেলের কপালে চুমু খেলাম। আমার ছেলে? রিমা হেসে ফেলল। এখন থেকে আদর দিয়ে মাথায় তুলো না। একদিন অফিসে কাজ করছি, হঠাৎ শুনলাম আমাদের জেলায় নতুন একজন কর্মকর্তা যোগ দিয়েছেন, সাইম রহমান। নাম শুনে আমি থমকে গেলাম। প্রশিক্ষণ একাডেমি সেই সাইম, যে সবসময় নিজেকে অন্যদের চেয়ে বড় ভাবত, যে শেষ দিন বলেছিল প্রশাসনে শুধু মেধা দিয়ে টিকে থাকা যায় না। পরদিন অফিসে তার সাথে দেখা হলো। সাইম আমাকে দেখে মুচকি হাসলো। বাহ, আবার দেখা হয়ে গেল। হ্যাঁ। শুনেছি তুমি বেশ জনপ্রিয় কর্মকর্তা হয়ে উঠেছো। আমি শুধু হাসলাম, কিন্তু তার চোখে ঈর্ষা স্পষ্ট ছিল। কয়েক সপ্তাহ পরে একটা বড় প্রকল্পের দায়িত্ব আমাকে দেওয়া হলো। গ্রামের রাস্তা উন্নয়ন প্রকল্প, কোটি টাকার কাজ। আমি নিয়ম মেনে সব কিছু যাচাই করছিলাম। হঠাৎই কিছু অসঙ্গতি চোখে পড়ল। কাগজে এক হিসাব, বাস্তবে আরেক হিসাব। তদন্ত শুরু করলাম, আর তদন্ত করতে গিয়ে একটা নাম বারবার সামনে আসতে লাগলো, সাইম রহমান। আমি বিশ্বাস করতে পারছিলাম না। একদিন সরাসরি তার সাথে কথা বললাম। কিছু কাগজপত্রের সমস্যা পেয়েছি। সাইম চেয়ারে হেলান দিল। তারপর? ব্যাখ্যা দরকার। সে হেসে ফেলল। তুমি কি ভাবছো পৃথিবী এত সোজা? আমার বুড়ো কুঁচকে গেল। আমি শুধু নিয়ম মেনে কাজ করতে চাই। সাইমের মুখ শক্ত হয়ে গেল। আমি উঠে দাঁড়ালাম। বেশি সৎ মানুষ বেশি দিন টিকে না। দেখা যাবে। সেদিন রাতে বাসায় ফিরতে দেখি রিমা চিন্তিত। কি হয়েছে? কেউ আমাকে ফোন করেছিল। কে? নাম বলেনি। আমার বুক কেঁপে উঠল। কি বলেছে? রিমা মাথা নিচু করলো। বলেছে তোমাকে সাবধানে থাকতে। আমি চুপ হয়ে গেলাম, কারণ এটা আর সাধারণ ঘটনা না। পরবর্তী কয়েকদিন আমি আরও প্রমাণ পেলাম, অনেক বড় দুর্নীতির ইঙ্গিত। আর সেই দুর্নীতির সাথে জড়িত কয়েকজন প্রভাবশালী ব্যক্তি, একজন সাহেব। আমি সব তথ্য গোপনে সংরক্ষণ করতে শুরু করলাম, কারণ আমি জানতাম একবার এই বিষয়টা প্রকাশ পেলে ঝড় উঠবে। গভীর রাতে 12টার দিকে অফিস থেকে ফিরছিলাম। রাস্তা প্রায় ফাঁকা। হঠাৎ পেছনে একটা কালো গাড়ি দেখা গেল। প্রথমে গুরুত্ব দিইনি, কিন্তু কয়েক মিনিট পর বুঝলাম গাড়িটা আমাকে অনুসরণ করছে। আমার বুক ধুক করে উঠল। গতি বাড়ালাম, গাড়িটাও গতি বাড়ালো। ঠিক তখনই মোবাইলে একটা মেসেজ এলো, অচেনা নাম্বার। মেসেজে লেখা, তদন্ত বন্ধ করুন, নাহলে আপনার পরিবার নিরাপদে থাকবে না। আমার হাত কেঁপে উঠল, কারণ এবার আঘাতটা আমার দিকে না, রিমা আর আরিয়ানের দিকে। আমি জানতাম এখন পিছিয়ে গেলে সারা জীবন মাথা নিচু করে বাঁচতে হবে, আর এগুলো শুরু হবে জীবনের সবচেয়ে বড় যুদ্ধ। আমার বুকের ভেতর আগুন জ্বলে উঠল। যে মানুষ নিজের জন্য লড়তে পারে না, সে কখনোই মানুষের জন্য লড়তে পারে না। আর আমি বাবাকে কথা দিয়েছিলাম, ক্ষমতার কাছে মাথা নত করব না। পরদিন অফিসে গিয়ে তদন্তের সব নথি আরও শক্তভাবে প্রস্তুত করলাম। সাইমের বিরুদ্ধে পাওয়া সব প্রমাণ আলাদা ফাইলে সংরক্ষণ করলাম। ঠিক তখনই দরজা খুলে সাইম ভেতরে ঢুকলো। তার মুখে আগের মতো আত্মবিশ্বাসী হাসি। শুনলাম এখনো তদন্ত চালিয়ে যাচ্ছ। হ্যাঁ। পরিবার আছে তোমার? আমি তার চোখের দিকে তাকালাম। তাহলে বুদ্ধিমান হও। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। একটা কথা জানো? কি? ভয় দেখিয়ে সব মানুষকে থামানো যায় না। স্যামের মুখ শক্ত হয়ে গেল। সেদিন সন্ধ্যায় বাসায় ফিরতে দেখি দরজা খোলা। আমার বুক ধুক করে উঠল। রিমা? কোনো উত্তর নেই। আমি দৌড়ে ভিতরে ঢুকলাম। রিমা কাঁদছে, মা কাঁদছে, আরিয়ানও কাঁদছে। কি হয়েছে? রিমা কাঁপা গলায় বলল, কেউ বাসায় ঢুকেছিল। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। কি? কিছু নেয়নি, শুধু একটা কাগজ রেখে গেছে। আমি কাগজটা হাতে নিলাম। সেখানে লেখা, শেষবারের মতো সতর্ক করা হলো। আমি বুঝে গেলাম এটা সাইমের কাজ। সেদিন রাতে আমি জেলা প্রশাসক এবং দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলাম। সব প্রমাণ জমা দিলাম। এবার আর পেছন ফেরার রাস্তা নেই। 2 সপ্তাহ পরে বড় অভিযান শুরু হলো। অনেক গোপন নথি উদ্ধার হলো, ব্যাংক হিসাব পাওয়া গেল, ভুয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের তথ্য পাওয়া গেল। আর তদন্তের কেন্দ্রবিন্দুতে ছিল সাইম রহমান। গ্রেপ্তারের আগে সাইম আমার সামনে দাঁড়ালো। তার চোখে আগে সে অহংকার ছিল না, শুধু রাগ।
তুমি জিতেছো ভাবছো? আমি জিতিনি, তাহলে? সত্য জিতেছে। সাইম চুপ হয়ে গেল। কয়েক মিনিট পরে তাকে নিয়ে যাওয়া হলো। কয়েক মাস পর আমার কর্মদক্ষতা নিয়ে মন্ত্রণালয়ে বিশেষ প্রতিবেদন পাঠানো হলো। সততা, সাহস, নেতৃত্ব সব কিছু বিবেচনা করে আমাকে দ্রুত পদোন্নতির জন্য সুপারিশ করা হলো। এরপর কেটে গেল আরও কয়েক বছর। আরিয়ান স্কুলে ভর্তি হলো। রিমা আগের মতো আমার সবচেয়ে বড় শক্তি হয়ে রইল। মা এখন অনেক শান্ত, আর আমি ধীরে ধীরে প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে লাগলাম। এক সকাল অফিসে কাজ করছি, হঠাৎ সচিবালয় থেকে ফোন এলো। আমি রিসিভ করলাম। কয়েক মিনিট কথা বলার পর আমার হাত কাঁপতে শুরু করলো, চোখ ঝাপসা হয়ে গেল, কারণ বহু বছরের স্বপ্ন আজ সত্যি হয়েছে। আমাকে একটা জেলার প্রশাসক ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমি কয়েক সেকেন্ড চুপ করে বসে রইলাম। মনে হচ্ছিল বাবার মুখটা সামনে ভেসে উঠছে। সেদিন বিকেলে আমি বাবার কবরের পাশে গেলাম, ডিসি নিয়োগের চিঠিটা হাতে। বাতাস ধীরে ধীরে বইছে। আমি কাগজটা কবরের পাশে রেখে বললাম, বাবা, আমি পেরেছি। আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। তোমার ছেলে আজ জেলার ডিসি। তোমার স্বপ্ন আজ পূরণ হয়েছে। মনে হলো বুকের ভেতরে বহু বছরের একটা শূন্যতা পূর্ণ হয়ে গেল। রাতে বাসায় ফিরছিলাম, রিমা বারান্দায় দাঁড়িয়ে। আরিয়ান দৌড়ে এসে আমার পা জড়িয়ে ধরলো। বাবা, আমি ছেলেকে কোলে তুলে নিলাম। রিমা মুচকে হাসলো। মিস্টার ডিসি, কেমন লাগছে? আমি তার দিকে তাকিয়ে এসে বললাম, ডিসি হওয়ার চেয়েও ভালো লাগছে। কেন? আমি রিমার হাত ধরলাম, কারণ যাকে ভালোবেসেছিলাম সে এখন আমার পাশে আছে। রিমার চোখ ভিজে উঠল। আকাশে পূর্ণিমার চাঁদ। একসময় যে ছেলেটাকে গরিব বলে অপমান করা হয়েছিল, আজ সে জেলার ডিসি। কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় ছিল না ডিসি। তার সবচেয়ে বড় পরিচয় সে একজন ভালো মানুষ ছিল, একজন ভালো ছেলে, একজন ভালো স্বামী, আর একজন ভালো বাবা। তো বন্ধুরা, এই গল্পটি থেকে আপনারা কি শিখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী গল্প। এর পরবর্তী গল্প কী ধরনের চান পারলে সেটাও কমেন্ট করে জানান। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আবারও। আল্লাহ হাফিজ।